আচ্ছা, তাহলে পেজ থেকে যাবো লাইভে না? হ্যাঁ, চলে এসছি মনে হয় আমরা লাইভে। দেখি, একটু চেক করি, চেক করে আসি। এই যে হুম সম্ভবত লাইভে লাইভে কি লাইভ দেখতে পাচ্ছেন? হ্যাঁ লাইভ হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে। শুরু করি। হ্যাঁ। সবাইকে শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আহ করোনার প্রকোপ আবার বাড়ছে। আশা করি আপনারা সবাই সবাই সুস্থ আছেন। তো আমরা আমাদের আজকের আয়োজনটা শুরু করি আস্তে আস্তে। আহ আজকের আয়োজনটা আমরা আলাপ করব রাষ্ট্রতত্ত্বে ঔপনিবেশিকতা প্রসঙ্গে, এই শিরোনামে। এই প্রোগ্রামটা আমাদের যে আগের একটা গত যে প্রোগ্রামটা হয়েছিল, সেশনটা হয়েছিল, সেটা ছিল বাংলাদেশ ভাবনা সিরিজ নামে আমাদের একটা সিরিজ আছে। সেটার সেখানে আমরা বাংলাদেশের রাষ্ট্রতত্ত্ব নিয়ে একটা আলাপ করছিলাম। আহ তো ওটা করতে যে আমাদের মনে হলো যে আসলে বহুত আলাপ আসলে করা উচিত ওটা নিয়ে। এটা আসলে বিরাট আলাপের একটা বড় এরিয়া, যেটা আসলে আহ মানে আমরা করি না বেশিরভাগ সময়। আহ এবং তার এই আলাপটা আমরা ভাবলাম যে আমাদের জোরে সোরে আরো কিভাবে করা যায় সেটা ভাবতে যেই আমরা ভাবলাম যে আচ্ছা, আমরা একটা এটার জন্য একটা আলাদা ডেডিকেটেড একটা প্রোগ্রামই আমাদের আসলে করা উচিত। তো আজকে নিশ্চয়ই বাংলাদেশের আলাপ নিশ্চয়ই থাকবে। আহ থাকবে না? না থাকতে পারে না। আচ্ছা, তো কত আর গরু নদীতে নামাবো? হ্যাঁ, হ্যাঁ, আলাপ, বাংলাদেশের আলাপ থাকবেই, নিশ্চয়ই থাকবে। কিন্তু মূলত আলাপটা হবে যে রাষ্ট্রতত্ত্ব, এই এবং রাষ্ট্রতত্ত্বের মধ্যে আহ, যে কলোনিয়ালিটি আছে, আহ, ঔপনিবেশিকতা, এই সব নিয়ে আমরা আজকে আলাপ করব। গতবার আমরা মূলত আমাদের আলাপের একটা বড় অংশ ছিল আহ, জাতিরাষ্ট্র এবং এবং অনেকে যেটাকে উত্তর ঔপনিবেশিক রাষ্ট্র বলেন, সেটা নানান ধরনের বিন্যাস নিয়ে আমরা আলাপ করছিলাম। এবং আমরা রাষ্ট্রের উৎপত্তির তত্ত্বও সেখানে আসছিল। সেখানে আহ রাষ্ট্রের সার্বভৌমত্ব সহ আরো নানান বৈশিষ্ট্য নিয়ে সেখানে আলাপ করা হয়েছিল। এবং এটা একটা আহ উত্তর ঔপনিবেশিক যে যে আলাপ, সেটার বাইরে যে আমরা একটা বিঔপনিবেশিক আলাপের মধ্য দিয়ে আমরা আমাদের আলাপটা করার চেষ্টা করছিলাম গতবার। তো সেটার ধারাবাহিকতায় আমরা আমাদের আজকের যে আয়োজন সেটা শুরু করতে চাই। তো আলাপটা শুরু করে দিই রাই ভাই। শুরু তো হ্যাঁ, করছেনই, অসুবিধা নাই। তো হ্যাঁ, যারা আসছেন এ পর্যন্ত হ্যাঁ, সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থাকেন আপনারা, কারণ আমি আজকে বেশি কথাবার্তা বলবো না। এইটা বলে আমি আসলে 2 ঘন্টা পার করি, কিন্তু তা আসলে আজকে বেশি বলবো না। হ্যাঁ, আসলে বেশি বলবো না। এবং আজকে আমি ওই যে আমাদের এক বন্ধু বলছিল যে বেধড়ক প্রশ্ন, তো তো আমার এটা খুব পছন্দ হয়েছে। বেধড়ক প্রশ্নের মতো না, আমি কিছু বেধড়ক কমেন্ট করে যাব এবং সেই কমেন্ট করেই আজকে আমি শেষ করব। লম্বা চওড়া রেফারেন্স সহ অমুক অমুক বলছেন এসব আলাপ টালাপ করবো না। তো আপনার কমেন্ট আটকানো যাবে না আপনাকে? কমেন্ট আটকানো যাবে, কিন্তু আমার কমেন্ট তাতে কমবেও না বাড়বেও না। হ্যাঁ, মানে হ্যাঁ, ধরেন আমি হয়তো 5-6টা পয়েন্টার দিব, হ্যাঁ, 5-6টা পয়েন্ট দিব যে আচ্ছা এগুলো নিয়ে আমরা ভাবতে পারি, কিন্তু সেগুলো নিয়ে কেন ভাবতে হবে এই নিয়ে আমি 3 পৃষ্ঠা বলবো না। হুম, বুঝতে এই আর পারছি। কি। মানে আজকে একটু ওই যে শর্ট থিসিস এই ফর্মে, ছোট হুম, ছোট উপপাদ্য ফর্মে আমি আলাপটা করে যাবো। যদি হুম, আমাদের বন্ধুরা আমরা নিজেরা আরো আগ্রহী হই তখন প্রত্যেকটা অংশ ধরে ধরে আলাপ করা যায়। হুম, এবং সেটা আমার আমার একটা চিন্তা আছে যে যদি এই সিরিজ আগ্রহী হয়, মানে লোক হয়তো যদি আগ্রহী হয়, তাহলে হয়তো সেগুলো ধরে ধরে আমি হয়তো এক একটা মানে উপপাদ্য বা এক একটা প্রতিপাদ্য বা এক একটা থিসিস ধরে ধরে হয়তো আলাপ করা যাবে। আজকের জন্য সেটা নয়। আজকে আমি এই যে রাষ্ট্রতত্ত্বের আলাপের উপনিবেশিকার কয়েকটা মাত্রা একদম মানে ছোট ছোট থিসিস লাইনে বলে দেবো।
এখন আপনারা যদি সেটা শুনে মনে করেন যে আচ্ছা দুইটা কমেন্ট আপনারাও দিয়ে যাবেন, আপনারাও দুইটা থিসিস দিয়ে যেতে পারেন সেটাই হবে কাজ আর কি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওনার থিসিস মানলাম না, এই যে আমার থিসিস, এটাই আপনারা করে যান আজকে। আমি সেটাই চেয়েছি আজকে। লম্বা এটা চওড়া ইলাবোরেশন সেটা আজকে আমি নিজে থেকে করবো না। এটা ভালো হয়েছে। তাহলে যারা শুনতেছেন তারা চাইলেও আপনাদের রাষ্ট্রতত্ত্ব হ্যাঁ নিয়ে আপনাদের একদম, নানান আলাপ বেধড়ক থিসিস যত রকম যার যার থিসিস ইচ্ছে করে আমরা দিব আজকে। তাহলে সেটা কারোটা আপনারা পালন করতে, যারা জুমে অংশগ্রহণ করতে চান আমি কিছুক্ষণ পরে জুমের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা জুমে অংশ করে বেধড়ক হ্যাঁ বেধড়ক বেধড়ক। বেধড়ক কমেন্ট আপনারা করতে পারেন। এছাড়াও আমার খুব ফেসবুক ভালো কমেন্ট লাগছে এই বক্সে বেধড়ক ব্যাপারটা। জানাতে পারেন। হ্যাঁ, ফেসবুক কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের আলাপ রাষ্ট্রতত্ত্বের উপনিবেশিকতা এই প্রসঙ্গে। হ্যাঁ হ্যাঁ রাই দিয়ে ভাই। দেন জুম, দিয়ে দেন জুম, সব বেধড়ক রেডি হয়ে যায় বুঝছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, টেক ইট অ্যাওয়ে। হ্যাঁ হ্যাঁ। তো তাহলে শুরু করবো হ্যাঁ লায়েস? হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ লায়েস, তাহলে শুরু করি। আগের যারা আমাদের আগের পর্বটা, লায়েসের কথা আমি বলে নিই, লায়েসের কথাটা আবার বলি। সেটা হচ্ছে আগের পর্বটা যারা আগ্রহী আজকে আলাপে তারা একটু দেখে নেবেন পরে, যদি আপনাদের কাজে লাগে। না লাগবে তো কোনো অসুবিধা নেই, একটু সময় নষ্ট হবে। তো এই কথা বইলা শুরু করি। প্রথম কথা হলো যে রাষ্ট্রতত্ত্ব, হম এই আলাপ, এই শব্দটাও খুব বেশি এখানে পরিচিত না। আমি কিন্তু এই আলাপটা যখন করতেছি তখন আমার আমার একটা বিবেচনার মধ্যে একটা মোটামুটি একটা মানচিত্র আছে, সেটা ছিল বাংলাদেশ এবং বাংলাদেশের পার্শ্ববর্তী অঞ্চলগুলা। ধরা যাক যে আশপাশের দেশ টেশগুলা ধরেও চিন্তা করে যে এই সব সমাজে রাষ্ট্রত্ব আলাপের ধরন ধারণ গুলা, সেটার লক্ষণ আকারেও বাংলাদেশের এই বাস্তবতাকে ধরা যেতে পারে। যেমন রাষ্ট্রতত্ত্ব বা স্টেট থিওরি, এই কথাটা খুব বেশি এখানে প্রচলিত নয় আমাদের অঞ্চলে। আমরা রাষ্ট্রবিজ্ঞান বলে একটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে বা কলেজ পর্যায়ে পড়াশোনা করি ঠিকই, সেখানে রাষ্ট্র সংগঠনও আমরা মুখস্থ করি, কপি করি এবং মুখস্থ করি, নকল করি, সেটা ঠিক আছে। কিন্তু সেটার বাইরে রাষ্ট্রতত্ত্ব এইটা যে একটা আলাদা একটা কনসেপ্টের হিস্ট্রি, অর্থাৎ ধারণা এবং তত্ত্বায়নের হিস্ট্রি, সেটা বোঝাও যে রাষ্ট্রতত্ত্বের কাজ, সেইটা নিয়ে খুব বলতে কি আমি আলাপ দেখি না তার। তো ফলে রাষ্ট্রতত্ত্বের কথাটাও আসলে এখানে প্রচলিত নয়। রাষ্ট্রের সংজ্ঞা পর্যন্ত আমরা ভাবতে সক্ষম যে একে রাষ্ট্র সংজ্ঞা, রাষ্ট্রের অমুক অঙ্গ তমুক অঙ্গ, এই পর্যন্ত আমরা ভাবি, কিন্তু রাষ্ট্রতত্ত্ব ব্যাপারটা নিয়ে আমরা ঠিক ভাবি না। আহ এটা হচ্ছে যে আমাদের বিদ্যা চর্চার সাধারণ মানে জায়গা। আর রাজনীতির ক্ষেত্রে বা যারা রাজনীতি চর্চা করেন, রাজনীতির সংগ্রাম করেন এবং রাষ্ট্র পরিচালনা ইত্যাদির সঙ্গে যুক্ত, সেখানেও রাষ্ট্রের তত্ত্বের কিছু মোটামুটি আহ প্রতিষ্ঠিত কিছু সংজ্ঞা, প্রতিষ্ঠিত কিছু বিশ্লেষণ, প্রতিষ্ঠিত কিছু চিন্তা কাঠামো, বিশ্লেষণ কাঠামোর উপরে নির্ভর করেই কাজগুলো চলতে থাকে। এক ধরনের ক্রিটিক, এক ধরনের আত্মসমালোচনা হয়। ধরো যাক, যদি বিশেষ করে একটা ট্রেডিশনে বলি যে মার্কসিস্ট ট্রেডিশন, সেখানেও এরকম একটা মানে পর্যালোচনার প্রতিনিধিত্ব চলে। এই রাষ্ট্র কি সামন্তীয়, এই রাষ্ট্র কি পুঁজিবাদী, এই রাষ্ট্র কি আধা সামন্ত আধা পুঁজিবাদী, এগুলো বিতর্কের খবর যারা মার্কসিস্ট হিস্ট্রি খবর রাখেন, মার্কসিস্ট পলিটিক্সের হিস্ট্রি, তারা জানেন এগুলো আলাপ হয়। কিন্তু লিবারাল পলিটিক্স এটা আরো হয় না। এবং লিবারাল পলিটিক্স এর একটা মানে আর একটা বৈশিষ্ট্য হলো, যেমন মার্কসিজমের যেমন ধরেন, তাও তো আচ্ছা ওকে, এরা তো দেংপন্থী, এই পর্যন্ত তর্কটাও হয়। কিংবা সামির আমিনের খবরটা একটু নেওয়া হইলো হয়তো, যেহেতু উনি একটু মাও ঘেঁষা তাত্ত্বিক, খবরটা একটু নেওয়া হইলো। কিন্তু লিবারালদের সমস্যা হলো, লিবারালরা এতই লিবারাল যে কিভাবে লিবারাল সেই খবরটাও রাখে না। এবং এবং পশ্চিম থেকে, ওয়াশিংটন থেকে, লন্ডন থেকে, এরকম নানা জায়গা থেকে, কেন্দ্র থেকে যখন যেসব সংজ্ঞা আসে, ভায়া ডোনার এজেন্সি, ভায়া ইউনিভার্সিটি কারিকুলা, ভায়া ভায়া বড় বড় পপুলার পপুলার থিওরিস্ট, হ্যাঁ, মার্কিন মিডিয়া, পশ্চিমা মিডিয়ার মধ্যে আসে, সেই সব তাদের দেওয়া সংজ্ঞা, তাদের ইনস্টিটিউশন, তাদের তাদের আলাপের গ্রামার, তাদের রেটরিক, এই সব কিছু এখানে আমরা কপি করি লিবারাল। ফলে রাষ্ট্রতত্ত্বের আলাপের এখানে কোনো জায়গা নাই ওই অর্থে। আর আর থাকে হলো যে
লিবারাল এবং মার্কসিস্টদের বাইরে আরো যারা যারা আছে নানা রকম পরিচয় ভিত্তিক বা সংস্কৃতি ভিত্তিক রাজনীতি যেসব আলাপ টালাপ আছে, ইনক্লুডিং জাতীয়তাবাদী, সেখানেও আসলে এই আলাপগুলো আর হয় না। কারণ যেটা আজকের আমার প্রধান থিসিসের অংশ, সেটা হচ্ছে যে আমাদের এই অঞ্চলে রাষ্ট্রতত্ত্বের রাষ্ট্র বিষয়ক ধ্যান ধারণা, রাষ্ট্র বিজ্ঞান চর্চার ধরন ধারণ এবং রাষ্ট্রতত্ত্ব বিষয়ে আমাদের যতটুকু সামান্য চিন্তা আছে পুরাটাই ঔপনিবেশিক, পুরাটাই ঔপনিবেশিক। ফলে আলাপের তো প্রশ্নই আসে না। এবং এত বেশি ঔপনিবেশিক যে আমাদের এটি নিয়ে দ্বিতীয় প্রশ্ন আসে না। এবং যারা আমরা ধরা যাক পশ্চিমা সেকুলারিজম, তারপরে হচ্ছে যে পশ্চিমা লিবারাল স্টেট, এইসবের বাইরে অন্যরকম রাষ্ট্র কল্পনা করতে চাই, অন্যরকম ধরা যাক খিলাফতের আইডিয়াটা যদি বলি, অনেক আলাপ হবে, আলোচনা করার সুযোগ আছে, সেটা আমি যাবো না বিস্তারে। কিন্তু এরকম কল্পনাও যারা আমরা করি, আমাদেরও সেই আলাপটা, সেই কল্পনাটা নেগোশিয়েটেড বাই কিংবা গভীরভাবে প্রভাবিত বাই মডার্ন সেকুলার লিবারাল স্টেট ফর্ম। অর্থাৎ এটার ফাংশনারি, এটার অ্যাপারেটাস, এটার যেমন ধরা যাক ব্যুরোক্রেসি, যেমন ধরা যাক যে ইনফরমেশন ম্যানেজমেন্ট, মানে সার্ভেলেন্স যদি বলা হয়, নলেজ ম্যানেজমেন্ট, এই সব কিছু সহ ইকোনমিক মডেলিং এবং সভরিনটির ধরন, এই সবকিছু যখন আলাপের বিষয়, মানে একটা একটা রাষ্ট্র চর্চার বিষয় হয়ে দাঁড়াবে, তখন সেটাতেও সেটার যে মানে তার যে তার যে কোর জায়গাগুলা, একদম ভেতরের গভীর তার সারবদ্ধ জায়গাগুলা, সেইটার সেটার বাইরে, একান্তই বাইরের কোনো কল্পনা এই আধুনিকতার মধ্যে পর্যবেসিত দুনিয়া করা খুবই মুশকিল যে সেটা উদাহরণ পাওয়া যাবে এরকম যারা কল্পনা করছেন তাদের মধ্যে। অর্থাৎ সেগুলো গভীরভাবে উপনিবেশিত এবং মডার্নিটি দ্বারা নেগোশিয়েটেড, মডার্ন স্টেট আইডিয়া দ্বারা নেগোশিয়েটেড বা প্রভাবিত, এইটুকু বলতে যাচ্ছি। ফলে আমাদের সাধারণভাবে সমাজের প্রধান জায়গাটা হচ্ছে যে রাষ্ট্রতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান এবং রাষ্ট্র বিপ্লব, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র পরিবর্তন, রাষ্ট্র মেরামত, সকল কিছুর মধ্যেই সকলের সকল সহি এবং পবিত্র নিয়ত সত্ত্বেও ঔপনিবেশিক। তা বড়জোর লিবারাল, তা বড়জোর বড়জোর প্রতিক্রিয়ামূলক, কথাটা বলতে চাইতেছি না, মানে ওকে আপাতত বলি যে প্রতিক্রিয়ামূলক আধুনিক, প্রতিক্রিয়ামূলক ঔপনিবেশিক। এর এর বাইরে আমাদের যাওয়ার বাস্তবতার মধ্যে আমরা এখনো সমাজ হিসেবে যাইনি। এক দুজন ভাবতে পারি, চেষ্টা করতে পারি, সেটা অন্য কথা, 5 জন 10 জন সেটা অন্য কথা। সাধারণ বাস্তবতা হচ্ছে এই হচ্ছে আমাদের সমাজের রাষ্ট্রত্ব বিষয়ে আমাদের সাধারণ বুঝ বলে আমি মনে করি। আপনারা আমাকে ভিন্ন রিপোর্ট দিলে আমি খুশি হব। এখন এর মধ্যে আরেকটা যেটা থাকে, যে ফলে আমাদের এখানে রাষ্ট্র তত্ত্বের আলাপের ইতিহাস নিয়ে আলাপ তো দূরস্থান, এইটা করার সুযোগ নাই আর এই কারণে। অর্থাৎ যেহেতু রাষ্ট্র ব্যাপারটা নিয়ে আমাদের কোনো প্রশ্নই নাই, রাষ্ট্র যেহেতু ইনএভিটেবল, রাষ্ট্র যেহেতু আমাদের নিয়তি, রাষ্ট্র যেহেতু আমাদের মঞ্জিলা মকসুদ, রাষ্ট্র যেহেতু আমাদের 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 নর্মাল স্বাভাবিক, রাষ্ট্র হচ্ছে আমাদের এত স্বাভাবিক যে আমাদের মানে রগের মতন, আমাদের শরীরের রগের মতন স্বাভাবিক আর কি। হ্যাঁ, আমাদের আমাদের এই সবকিছুর মতন স্বাভাবিক, মানে জুলুম শাহের মতন স্বাভাবিক, এটা বলতে পারতেছি না। তো এই যে আমরা যে জুলুম শাহের মধ্যে থাকি, এইটা হচ্ছে রাষ্ট্র বা আধুনিক রাষ্ট্র প্রকল্প, সেটার মতন স্বাভাবিক। ফলে এটা নিয়ে আমাদের প্রশ্ন করার বাস্তবতা আমরা থাকি না, দূরস্থান যে রাষ্ট্রতত্ত্ব আলাপ করবো, রাষ্ট্রতত্ত্বের ইতিহাসের আলাপ করবো। এবং সেখানে আমরা যতটুকুই ধরা যাক যে আধুনিক বিদ্যায়তনিক পরিসরে যেগুলো আলাপ টালাপ হয়, সেখানেও মোটামুটি কয়েকটা ধরনের আলাপ টালাপ হয়। ধরা যাক যে ওই যে রাষ্ট্রের উৎপত্তি তত্ত্ব, এই আমি কিন্তু আমার থিসিস 2 পার হয়ে গেছি। হ্যাঁ, এবার থিসিস 3 আছে। আমাদের যে এই যে রাষ্ট্রের উৎপত্তির তত্ত্ব, তাহলে ঘোষণা দিয়েন থিসিস 1 থিসিস 2 চলে গেছে। রাষ্ট্রতত্ত্বের জনপ্রিয় বুঝ বিষয় আমার থিসিস 1।
যে আমাদের এগুলা গভীরভাবে উপনিবেশিক। হ্যাঁ, এবং আমাদের এখানকার রাষ্ট্র প্রকল্প, রাষ্ট্র সংস্কার, নীতি ঠিক করার অ্যাপ্রোচ গুলোও ঔপনিবেশিক, এবং আমাদের রাষ্ট্র বিষয়ক কল্পনার সীমা পরিসীমাটাও গভীরভাবে ঔপনিবেশিক, এটা বলতে চাইছি। এখন আমি রাষ্ট্রত্বের আলাপে ঢুকি নাই, হ্যাঁ, যে রাষ্ট্রত্বের ব্যাপারটার মধ্যে কিভাবে উপনিবেশিক সেটা আমি এখনো ঢুকি নাই। আপাতত আমাদের আমাদের বোঝাপড়ার ধরন, আমাদের রাষ্ট্র বুঝের সংস্কার, সংস্কৃতি এবং তার রাজনৈতিক প্রকল্পের মধ্যেও কিভাবে সেটা বুঝতে জারি থাকে, সেই বিষয়ে আমার থিসিস বলছি। ভুল হলে তো খুব খুশির কথা, আপনাদের পবিত্র দায়িত্ব থাকবে আমাকে ভুল প্রমাণ করার। আচ্ছা, ফলে আমার তৃতীয় অংশ হলো এখন যেটা বলছি, যে ফলে আমাদের রাষ্ট্রতত্ত্বের আলাপের, অর্থাৎ তত্ত্ব হিসেবে রাষ্ট্র এবং তার পরিবর্তনের ইতিহাস পর্যালোচনা, সেইটা আমাদের এখানকার কোনো কাজ হিসেবেই স্বীকৃত হয়নি এখনো পর্যন্ত বাংলাদেশের সমাজে। আমি যদি বলি যে আমাদের এই পুরো এই ভূগোলের এই অংশে এই কাজটা খুব জনপ্রিয় আলাপের মধ্যে নাই তো বটেই, এমনকি আধা জনপ্রিয় অংশও নাই, একান্তই কিছু সামান্য একাডেমিক আলাপের মধ্যে আছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয় টাইপের বড় বড় জ্ঞানের অথরিটির, মানে বর্তমান অথরিটির জায়গার মধ্যে কোনায় কোনায় রুমে রুমে আছে, এর বেশি নাই। যে আচ্ছা, রাষ্ট্রতন্ত্রের ইতিহাসের একটা ক্রিটিক হওয়া দরকার, একটা বুঝ হওয়া দরকার আমাদের, সেটা এখানে থাকার কোনো থাকার কোনো লক্ষণ নাই। সাধারণভাবে কথা, ব্যতিক্রম তো সাধারণেরই প্রমাণ। আচ্ছা, এই যে কথাটা বললাম, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি আমার পরের অংশে যাচ্ছি, সেটা হচ্ছে যে আরেকটা থিসিস, যে তাহলে রাষ্ট্রতত্ত্বের ইতিহাস এবং রাষ্ট্রের ইতিহাস, এই দুটাকে আমরা কোথায় একসঙ্গে ফেলতে পারি? অর্থাৎ রাষ্ট্রতত্ত্ব এবং রাষ্ট্রের ঐতিহাসিকতা, হ্যাঁ তাই তো, হ্যাঁ, হিস্ট্রিওগ্রাফির বাংলা কি? মানে অর্থাৎ এটাকে আমরা একটা দেশকাল অভিজ্ঞতার সাপেক্ষে কিভাবে এটাকে আমরা চিহ্নিত করব, যদি এটাকে বলা হয় হিস্টোগ্রাফি, তাহলে সেই জায়গা থেকে রাষ্ট্র এবং রাষ্ট্রতত্ত্বের আলাপ, এই দুটাকে একসঙ্গে কিভাবে আমরা ধরতে পারি, বাঁধতে পারি, সেই অর্থে হিস্টোগ্রাফি অফ রাষ্ট্র এবং রাষ্ট্রতত্ত্ব, সেটা বলতে যাচ্ছি। উদাহরণ আকারে আমি বলি যে আমরা ধরে নিই একটা লক্ষণ বলতেছি, যে কি সমস্যাটা, যে রাষ্ট্রতত্ত্ব এবং রাষ্ট্রের হিস্টোগ্রাফির আলাপের ক্ষেত্রে কি সমস্যাটা আছে, যেটায় কম বেশি আমাদের ভাবার দরকার আছে সকল পক্ষে। যেমন আমরা যখনই রাষ্ট্র, এই যে আধুনিক দুনিয়ায়, এই যে স্বাভাবিক দুনিয়ায়, খুব স্বাভাবিক যে দুনিয়াতে আমরা বাস করতেছি, এই খুব স্বাভাবিক দুনিয়ায়, এবং অলরেডি এটাকে মানে সবকিছু আছে, সবকিছু অমনি প্রেজেন্ট পরিস্থিতি, এরকম একটা দুনিয়ায় রাষ্ট্র সম্পর্কে আমাদের কল্পনার সীমা পরিসীমা হচ্ছে একটা লক্ষণ। যদি এটা বলি যে আমরা ধরে নিই যে দুনিয়া হচ্ছে যে জাতিরাষ্ট্রগুলোর একটা দুনিয়া, এবং আমরা ধরে নিই যে দুনিয়ায় রাষ্ট্র থাকবে। আমরা ধরে নিই যে দুনিয়ায় রাষ্ট্র ছিল, কোন এক সময় থেকে রাষ্ট্র শুরু হয়েছে, এবং অর্থাৎ এই মডেলের রাষ্ট্র শুরু হয়েছে, এবং সেইটার শুরু হওয়ার বিন্দুটা ছিল হচ্ছে ধরা যাক যে এনলাইটেনমেন্টের কাল, অর্থাৎ উপনিবেশ, দুনিয়ায় পশ্চিমা উপনিবেশ জারি হয়েছে, শক্তিশালী ভাবে কায়েম হয়েছে। ওই সময় থেকে এই আধুনিক জাতিরাষ্ট্রের উৎপত্তি হইল। বিশেষ করে বলা হয় যে 1648-এর সেই ওয়েস্টফ্যালিয়ান যে ট্রিটি চুক্তি, সেই চুক্তির মধ্য দিয়ে ইউরোপে জাতিরাষ্ট্রের যাত্রা শুরু হয় বলে অনেকে ধরে নেন। এবং সেই রাষ্ট্রের মডেলটা, অর্থাৎ ওইরকম একটা পলিটিক্যাল অথরিটি, এই যে এখন বলতে হচ্ছে রাষ্ট্র তাহলে কি, এটা একটু বলে নিতে হলো, যে রাষ্ট্র একটা পলিটিক্যাল অথরিটি, রাষ্ট্র একটা সভরেনিটির প্র্যাকটিস, রাষ্ট্র একটা তার অ্যাপারেটাস থাকে, রাষ্ট্রের একটা আর নানা কিছু থাকে, কিন্তু আমরা ম্যাক্স ওয়েবারের সংজ্ঞাটা এখানে আলাপ করতেছি না। আমরা শুধু বলতেছি যে 1648 ওয়েস্টফ্যালিয়ান ট্রিটির এই যে সময়টার পর থেকে যে ধরে নেওয়া হচ্ছে যে
এই যে অঞ্চলগুলা নিজেরা নিজেরা নিজেদের সভরেন্টি, টেরিটরি, পপুলেশন এইসব মিলায় টিলে একটা চুক্তির মধ্যে গেল। এই সময়ে যে ইউরোপের বিন্যাসটা হইল, তার ভৌগোলিক এবং তার রাজনৈতিক কর্তৃত্ব এবং রাজনৈতিক ক্ষমতার সীমা পরিসীমা, সেই সব বিষয়ে সেটাকেই আমরা রাষ্ট্রের এবং এটাকে আরো বিশেষিত করলে জাতিরাষ্ট্রের একটা মডেল বা একটা রূপকল্প হিসেবে আমরা চিন্তা করতে অভ্যস্ত। সারা দুনিয়ার কম বেশি একাডেমিয়া, নন একাডেমিয়া সবখানে এটা চিন্তা করতে অভ্যস্ত। এইখানে যে আলোচনাটা মিসিং পরবর্তীকালে থাকবে, সেটা আমরা আরো বিস্তারে আলাপ করব। যে এইটা তো এই সব যারা যারা চুক্তিটা করলো তারা তো সবাই কলোনাইজার, এবং এই কলোনাইজার রাষ্ট্রগুলো মানে কলোনাইজার শক্তিগুলা তারা নিজেদের বাউন্ডারি, নিজেদের ডিলিমিটেশন করলো, নিজেদের পলিটিক্যাল অথরিটি, নিজেদের নেগোসিয়েশন, বার্গেনিং, এটার সঙ্গে অন্যের সম্পর্কের বিষয়, যেটা যেটা বিশেষ করে মার্কসিস্ট এবং লিবারাল রাষ্ট্রতে খুব পপুলার এই ধারণাটা যে রাষ্ট্র হচ্ছে আর একটা রাষ্ট্রের সাপেক্ষেই রাষ্ট্র, এবং সম্পর্কটা কেবলমাত্র শত্রুতামূলক। কার্ল স্মিথ ধরা যায়, এরকম আরো অনেকের কথা বলা যেতে পারে যারা এই শত্রু তত্ত্বের মানে বড় প্রবক্তা। রাষ্ট্র হচ্ছে রাষ্ট্রের শত্রু। তো ফলে তখন নেগোসিয়েশন, চুক্তি এবং দুনিয়ার যে আন্তর্জাতিক সম্পর্কের যে তত্ত্ব, সেটা এগুলোর উপর দাঁড়ানো। ফলে এটা এই আন্তর্জাতিক সম্পর্কটাও খুবই ঔপনিবেশিক। সেটা ভিন্ন আলোচনা, সেটা আমরা আজকে আলাপের এরিয়া নয়, ভবিষ্যতে ভাবা যাবে সেগুলা। তো এখন এই যে একটা ডিলিমিটেশন হচ্ছে, এবং সেই ডিলিমিটেশন, সেই পলিটিক্যাল অথরিটি, সেই নেগোসিয়েশনের ধরন ধারণ ইত্যাদি ইত্যাদি, শান্তি চুক্তি আর কি, শান্তি স্থাপন হইলো, সেইটা যে হইলো, এই অথরিটি গুলা এই 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 তারা তো কলোনাইজার, এবং তাদের অলরেডি দুনিয়ার বিভিন্ন প্রান্তে বড় বড় সব মানে বহু অঞ্চল জুড়ে তাদের কলোনি হাজির হয়েছে, হাজির আছে, কায়েম আছে। সেই কলোনির ভূমিকা কি, সেই কলোনাইজিং প্রসেসের ভূমিকা কি, এবং সেই কলোনাইজেশনের প্রসেসের ভূমিকাটা কি, এই রকম মডেল রাষ্ট্র, জাতিরাষ্ট্র ইউরোপে বিকাশে সেই আলাপটা কোথায় গেল, এইটা এক। এবং এটাকে ইতিহাসের কোন কোনায় গিয়ে হারায় যায়, সেই কোনায় যাওয়ার রাস্তাটা কি, চিন্তা পদ্ধতির সেই সমস্যাটা, সেই ধরনটার নাম ঔপনিবেশিকতা। আচ্ছা, আরেকটা দিক বলি হিস্টোরিওগ্রাফি সংক্রান্ত, সেটা হচ্ছে যে অর্থাৎ আমরা টাইম এবং অর্থাৎ সময় এবং বিশ্ব ইতিহাস, এইটাকে আমরা কোথায় ধরি এবং কোথায় ধরি না, কোথায় আমরা সেটাকে আমাদের বিবেচনার মধ্যে নিতে সক্ষম হই এবং কোথায় হই না, সেটার মধ্যে একটা ঔপনিবেশিকতা আছে, যেটা রাষ্ট্রতন্ত্রের ইতিহাসের সঙ্গে যুক্ত এবং এই দুনিয়ার ইতিহাসের সঙ্গে যুক্ত। এই অর্থে এটা হিস্টোরিওগ্রাফি। আচ্ছা, আর একটা ছোট সমস্যা বলি, ছোট সমস্যা না, ছোট না, খুব বড় লক্ষণীয় দিক বলি। এইটা বিশেষ করে যারা সেকুলার এবং অ্যান্টি সেকুলার উভয় পক্ষই আশা করি আগ্রহ নিয়ে শুনতে পারবেন। আর যারা এই দুয়ের বাইরে বাস করতে চান, মানে আমার লাইনে, হ্যাঁ, তারা তারা আর একটু নজর রাখবেন, জিনিসটা খুব ঝামেলা আছে। সেটা কি, ধরে নেওয়া হয় যে বিশেষ করে এই ওয়েস্টফেলিয়ান ট্রিটি থেকেই ইউরোপে মানে এই সময়ের পর্বটা ধরে, এই সময় কালটা থেকে ইউরোপে যে এনলাইটেনমেন্ট এবং ইউরোপিয়ান বা পশ্চিমা আধুনিকতার যাত্রা শুরু হইলো, সেইখানে যে রাষ্ট্রের আবির্ভাব হচ্ছে, সেইটা একই সঙ্গে ওখানে পশ্চিমে যে সেকুলারিজমের যে বিকাশ হচ্ছে, সেইটাকে এই রাষ্ট্র প্রকল্পগুলা ধারণ করে, অর্থাৎ রাষ্ট্রগুলা সেকুলার। এই যে একটা আলাপ, এই যে একটা বোঝাপড়া, এই যে একটা বুঝ পর্যবেক্ষণ আমাদের, সেইটা একটা সমস্যাজনক। অর্থাৎ রাষ্ট্র মানেই একটা সেকুলার প্রকল্প, এইটা একটা ভুল ধারণা। এটা একটা ভুল ধারণা বলতে এটা একটা ঔপনিবেশিক ধারণা, ভুল ঠিকের বাইরে কথাটা, এটা একটা ঔপনিবেশিক ধারণা। কারণ হলো যে প্রথমত এনলাইটেনমেন্ট এবং মডার্নিটি মানে এটা যদি হোমোজেনাস না হয়, সমসত্ব অভিজ্ঞতা না হয়, তো এইটা কি করে খুবই অ্যাবসলিউট এবং পিওর অর্থে, বিশুদ্ধ অর্থে, শুদ্ধ অর্থে এটা সেকুলার হয়ে ওঠে কিভাবে? সেকুলারিটির মানে কি তাহলে?
সেকুলারিজম তাহলে মানে এবং সেকুলারাইজেশন যেটা, যে দুনিয়ার সমাজের, হ্যাঁ, ইতিহাসের অভিজ্ঞতার মানুষের সেকুলারাইজেশন প্রসেসটা তাহলে কি, সেটা আরো অনেকভাবে ভাবার দরকার আছে। কারণ হলো যে এই যে রাষ্ট্র হাজির হচ্ছে, এইটা পশ্চিমে ঔপনিবেশিক এই শক্তিগুলা সমাজে, সেগুলা আসলে ওই অর্থে সেকুলার এবং নন সেকুলার এই বাইনারির মতো এই অভিজ্ঞতার সাক্ষ্য দেয় না কোনোভাবেই, সেসব সমাজের ইতিহাস দেয় না। বরঞ্চ বলা যেতে পারে যে এই প্রক্রিয়াটা এক ধরনের নতুন বোঝাপড়া বড়জোর আমাদের চৈতন্যের ইতিহাসে, এর বেশি কিছু নয়। এর মধ্যে দিয়ে আমরা নির্ধারণ করতে শিখছি যে কাকে বলি আমরা দিন, ধর্ম, হ্যাঁ, উপাসনা ইত্যাদি ইত্যাদি, এর বেশি কিছু না। এর বেশি কি সেটা বুঝতে হলে আমাদেরকে আধুনিকতা এবং এই রাষ্ট্র প্রকল্প এগুলার আরো তত্ত্বের গভীরে আরেকটু হয়তো আমাদের ঢুকতে হয়। আপাতত এটুকু থাকলো, অর্থাৎ হিস্টোরিওগ্রাফিক্যালি স্পিকিং, ইতিহাস তত্ত্বের জায়গা থেকে, ইতিহাস বোঝার পদ্ধতি, ইতিহাস লিখন পদ্ধতির জায়গা থেকে দেখলে রাষ্ট্রতত্ত্ব এই দুটো সমস্যা একসঙ্গে, দুইটা লক্ষণ বললাম আর কি, এটা যুক্ত হয়ে আছে, এই সমস্যাটা যুক্ত হয়ে আছে। ফলে রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বের ইতিহাসে একটা নিজেরই একটা গভীর ঔপনিবেশিকতার সমস্যা আছে। এইটিকে আমার বলার উদ্দেশ্য ছিল। আমার থিসিস নাম্বার হলো যে, তাহলে এরপরে যাই হলো যে আচ্ছা, নাম্বার ভুলে গেছি। পরের থিসিস তাহলে যদি এই হয় যে পশ্চিমে এইসব বিকশিত যে জাতি রাষ্ট্রের মডেল তৈরি হচ্ছে, ইনফ্যাক্ট সেটাও আসলে ওয়েস্টফেলিয়ান ট্রিটির মধ্যে দিয়ে সব হয়েছে এমনও নয়, বরং 19 শতকের শুরু পর্যন্ত পশ্চিমে জাতি রাষ্ট্রের বিকাশ হয়েছে, হ্যাঁ, লেট 18th সেঞ্চুরি এভাবে বলা যায়। জার্মানি এবং ফরাসি বিপ্লব, জার্মানির বিপ্লব, ইটালি, এই সবগুলোই তার উদাহরণ, যেগুলো সবই ওয়েস্টফেলিয়ান ট্রিটির পরের ঘটনা। এবং পরবর্তীকালে আমরা ফরাসি বিপ্লবের মধ্যে দিয়ে গড়ে ওঠা যে রাষ্ট্রের মডেল, জার্মানি বিপ্লবের মধ্যে দিয়ে গড়ে ওঠা রাষ্ট্রের মডেল, এগুলাকেও আমরা ওই পশ্চিমা রাষ্ট্র প্রকল্পের রাষ্ট্র অভিজ্ঞতার এবং রাষ্ট্র বিকাশের এবং রাষ্ট্রতত্ত্বের বিকাশের ধারাবাহিকতা থেকে আমরা আমাদের উপনিবেশিত সমাজে সেটাকে আমরা একভাবে গ্রহণ করছি। তো তাই যদি হয়, এবং তারপরে আমরা কি হয়েছে, আর একটা বড় ঘটনা ঘটছে এর মধ্যে, সেটা হচ্ছে যে আমরা উপনিবেশিত হয়েছি এত বছর, এবং তারপরে আমরা এক ধরনের প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসন থেকে বের হওয়ার অভিজ্ঞতা লাভ করছি। দেখছেন আমি কায়দা করে বলার চেষ্টা করতেছি, বলতে যাচ্ছি যে আমরা এই সো কল্ড পোস্ট কলোনিয়াল নেশন স্টেট হয়েছি, আমরা উপনিবেশ মুক্ত হয়েছি, এই কথা আমি বলতে চাইতেছি না, এখানে কায়দা করতে চাচ্ছি আর কি। তো এই যে অভিজ্ঞতার মধ্যে গেলাম আমরা, এই যে অন্তত 3টা রকম ঘটনা, এবং এই 3টা রকম ঘটনার মধ্যে দিয়ে আসলে রাষ্ট্রের কোনো একটা সার্বজনীন সংজ্ঞা বের করা অসম্ভব। কিন্তু আমাদের আকাঙ্ক্ষা থাকে প্রায় সকল মহলে, প্রায় সকল মতের রাষ্ট্রে বিশ্বাসী মানুষদের আর কি, আধুনিক রাষ্ট্রে বিশ্বাসী মানুষদের আর কি, আধুনিক রাষ্ট্র প্রকল্পে বিশ্বাসী মানুষদের প্রায় সকলের এক ধরনের আকাঙ্ক্ষা থাকে যে তারা একটা ট্রান্স হিস্টোরিক্যাল একটা সংজ্ঞা দিবেন রাষ্ট্রের, যে দেশ কাল সীমানা পেরিয়ে একটা রাষ্ট্রের সার্বজনীন সংজ্ঞা, এরকম একটা দাবি দেওয়া, চাহিদা, আকাঙ্ক্ষা এগুলো থাকে আমাদের অনেকের, যেটা অসম্ভব। এই যে থাকে যে এটি যে এই যে আমরা এইরকম দাবি চিন্তা করি, এরকম দাবি পূরণ করতে চাই, এটা নিজেই হচ্ছে যে সেই আমাদের ঔপনিবেশিক জগৎ কল্পনার, ঔপনিবেশিক জগৎ বিশ্ববিখ্যাত উদাহরণ, যেটা রাষ্ট্রতত্ত্বে প্রতিফলিত, রাষ্ট্রতত্ত্বের চর্চায় প্রতিফলিত। আসলে ওই অর্থে কোন একটা ট্রান্স হিস্টোরিক্যাল এবং ট্রান্স কালচারাল বা বিশ্ব ঐতিহাসিক একটা সার্বজনীন সংজ্ঞা রাষ্ট্রের দেওয়া সম্ভব নয়। প্রত্যেকটা রাষ্ট্র অভিজ্ঞতা ওই অর্থে আলাদা আলাদা, এবং রাষ্ট্র নিজে একটা খুবই সাময়িক ঐতিহাসিক পর্বের অভিজ্ঞতা মাত্র।
কোনো মঞ্জিল মকসুদ নয়, এটা আমার পুরনো কথা। আচ্ছা আচ্ছা, এইটা গেল থিসিসের ল্যাঞ্জা হলো, এই থিসিস ল্যাঞ্জা হলো যে তাহলে কি রাষ্ট্রতত্ত্ব ইউরোসেন্ট্রিক, যা দুনিয়ায়, হ্যাঁ অবশ্যই প্রভাবশালী রাষ্ট্রতত্ত্ব এবং প্রভাবশালী রাষ্ট্রতত্ত্বের ট্রেডিশন, রাষ্ট্রের তত্ত্বের আলোচনার ধরন ধারণ এবং রাষ্ট্রতত্ত্বের চর্চার ধরন, প্রয়োগের ধরন সবই ইউরোসেন্ট্রিক। অর্থাৎ প্রয়োগের কথাও বললাম আমি, যে রাষ্ট্র যখন আমরা এই যে পোস্ট কলোনিয়াল রাষ্ট্রগুলো যে রাষ্ট্রের মডেলিং করে এবং যেখানে পৌঁছতে চায় সেটাও ইউরোসেন্ট্রিক থাকে। আইডিয়া অফ সিভিলাইজেশন, আইডিয়া অফ প্রোগ্রেস, আইডিয়া অফ ডেভেলপমেন্ট, এবং রাষ্ট্র কি করে ফাংশন করবে, প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্র কি করে মানে থাকবে বা থাকবে না, এই সবকিছুই ইউরোসেন্ট্রিক বা ইউরোপ কেন্দ্রিক অভিজ্ঞতা, ইউরোপ কেন্দ্রিক জগৎদৃষ্টি এবং ইউরোপ কেন্দ্রিক মানে পশ্চিমা কেন্দ্রিক, পশ্চিম কেন্দ্রিক, পুঁজি কেন্দ্রিক, বর্ণবাদ কেন্দ্রিক, পুরুষতন্ত্র কেন্দ্রিক একটা জগৎ এবং তার প্রাতিষ্ঠানিকতার মধ্য দিয়ে নিজেকে রূপায়িত করে, চিহ্নিত করে এবং নিজেকে বিন্যস্তও করে। এই অর্থে আমাদের এখানকার রাষ্ট্রতত্ত্ব ইউরোসেন্ট্রিক অতি অবশ্যই। তাহলে রাহি ভাই, এই যে ধরেন যে এই যে ব্রিক্স এর মতো ব্লক যেগুলো আছে, হ্যাঁ হ্যাঁ এগুলো এগুলো কি আপনি তাহলে ইউরোসেন্ট্রিক কি বলবেন? ওকে, এইটা খুব দারুণ একটা পয়েন্ট বললেন। মানে আমি সেটা বলবো না, কিন্তু এটা একটা আলাপ যে রাষ্ট্রতত্ত্বের এই যে একটা খুব মানে এটা আমার মনে পড়লো এখন আপনি বলাতে, সেটা হলো যে আপনার প্রশ্নের উত্তর, সেটা হলো যে তাহলে এই যে আমি যখন বলি যে রাষ্ট্রের, এবং এটা শুধু আমার কথা নয়, এখানে আমার কথা এবং আরো অনেকের কথা যুক্ত হয়েছে, যারা রেফারেন্স চান পরের পর্বে আসবেন, 5 পাতা রেফারেন্স দেবো। তো তো সেটা হলো যে রাষ্ট্রের নেশন স্টেটের যখন ইয়েগুলো ছিল, এমার্জেন্সির কাল, কলোনিয়াল পিরিয়ড দুনিয়ায়, মানে ওই পার্টিকুলারলি মানে পোস্ট কলম্বিয়ান যে দুনিয়া কলোনিয়ালিজম, সেই সময় যে, এবং ওয়েস্টফ্যালিয়ান ট্রিটি, ফরাসি বিপ্লব, জার্মান বিপ্লব, ইতালি বিপ্লব এবং পোস্ট কলোনিয়াল নেশন স্টেটের আবির্ভাব দুনিয়ায়। তো এইগুলোর মধ্যে দিয়ে দুনিয়াতে আমরা ধরে নিয়েছিলাম যে দুনিয়া হবে একটা, যেটা যে আমাদের নর্মাল দুনিয়া হবে রাষ্ট্রগুলোর দুনিয়া, দুনিয়া হবে জাতিরাষ্ট্রগুলোর দুনিয়া, দুনিয়াটা তাই এই যে ধরে নিচ্ছিলাম আমরা। এর মধ্যে আরো অনেকগুলো ইন্টারেস্টিং ঘটনা ঘটছে, যেমন জাতিসংঘের আবির্ভাব হয়েছে, যেমন বিশ্ব ব্যাংকের আবির্ভাব হয়েছে, যেমন আন্তর্জাতিক অর্থ তহবিল, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আইএমএফ তৈরি হয়েছে, এর মধ্যে ডব্লিউটিও তৈরি হয়েছে, এর মধ্যে ন্যাটো তৈরি হয়েছে, এর মধ্যে ওয়ারশো তৈরি হয়েছে, এর মধ্যে ওয়ারশো যে মানে প্যাক্ট আর কি, ন্যাটোর কন্ট্রা ছিল আর কি। আচ্ছা, তারপরে আর কি সিয়াটো সেন্টার তো ছোটখাটো ঘটনা পার হয়ে গেছে সেগুলা, কিন্তু এখনো ন্যাটো পাওয়ারফুল, এই সব কিছু আছে। এর মধ্যে আরো নানা রকম ইকোনমিক ব্লক এবং কমিউনিটি তৈরি হয়েছে, ধরা যাক ইউরোপিয়ান ইউনিয়ন, আমাদের সার্ক আছে, আমাদের এই অঞ্চলের সার্ক, ওদিকে ধরেন আসিয়ান, ওদিকে ধরেন আবার গ্লোবালি দেখলে একটু গ্লোবাল মানে হেমিস্ফিয়ারে একটু আলাদা, কিন্তু ওআইসি আছে ধরেন, এরকম আরো অনেক ধরনের অর্গানাইজিং আছে, যেগুলো আসলে ওই অর্থে বলতে গেলে অনেক ধরনের ট্রান্স কিংবা সুপ্রা স্টেট রোল প্লে করে। তার মানে হচ্ছে সভরেনিটির একটা পার্টিকুলার ফর্ম থেকে আরেকটা পার্টিকুলার ফর্মে অলরেডি দুনিয়া ঢুকে পড়ছে। আগে আমাদের আইডিয়া ছিল টেরিটোরিয়াল সভরেনিটি, এক রাষ্ট্রের সঙ্গে আরেক রাষ্ট্রের সম্পর্ক, এরা পছন্দ হলে মার, ওরা পছন্দ হলে মার, এই পর্যন্ত ছিল, এবং তারপরে সেটা নেগোশিয়েট করতে আসলো ইউএন। আচ্ছা, এবং পুঁজিবাদ বিষয়টা হচ্ছে এখন লাগবে আমাদের, আরো লাগতেছে, খালি ইউএন দিয়ে হচ্ছে না, আমাদের ইউএন এর সঙ্গে সঙ্গে কিন্তু ওগুলো শুরু হয়েছিল। হ্যাঁ, বিডব্লিউআই, ব্রিটেন উডস ইনস্টিটিউশনস, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এবং ডব্লিউটিও, মানে গ্যাট তখন নাম ছিল। এই যে এই ট্রাইকা, এই যে তিন দুনিয়া নতুন সভরেনিটির মানে একটা আভাস দিচ্ছে, অর্থাৎ বাণিজ্য সম্পর্ক যার সঙ্গে মিলিটারি পাওয়ার যুক্ত, এবং এইগুলোর সঙ্গে সঙ্গে হাজির হওয়া আইডেন্টিটি বেসড, অভিজ্ঞতা ভিত্তিক, আঞ্চলিক নানামাত্রিক অভিজ্ঞতা ভিত্তিক আরো নানা রকম জোট, পরিচয় এবং ভূগোল, হ্যাঁ, অর্থাৎ যেমন ওআইসি পরিচয়মূলক, যেমন আসিয়ান আঞ্চলিক এবং পরিচয়মূলক, যেমন সার্ক আঞ্চলিক এবং পরিচয়মূলক, ন্যাটো পলিটিক্যাল এবং একই সঙ্গে পশ্চিমা ট্রেডিশন। এই সবকিছু মিলে জাতিরাষ্ট্রের ওই যে
সো কল্ড দাবিকৃত যে ক্লেম থাকে যে নেশন স্টেটের দুনিয়া, সেটা ভন্ডুর আসলে নেশন স্টেটের জন্ম থেকেই হইতেছে। হ্যাঁ, ওটা আসলে একটা কেবলমাত্র অনৈতিহাসিক কল্পনা মাত্র। যাই হোক, এখন এই যে দুনিয়ায় এইসব ইনস্টিটিউশন হাজির হচ্ছে, এর মধ্যে দিয়ে যে সভরেন্টি নতুন প্র্যাকটিস হাজির হচ্ছে, যেটা নেশন স্টেটের সভরেন্টির ধরন থেকে আলাদা। এখন সভরেন্টি নেগোশিয়েটেড বাই অথবা সভরেন্টি কার্ড বাই অথবা নতুন ধরনের সভরেন্টি হাজির হচ্ছে। উদাহরণস্বরূপ আরেকটা ইন্টারেস্টিং এটা কি বলে, আরেকটা ইন্টারেস্টিং ইন্টারভেনশন ফ্রেমওয়ার্কের কথা বলা যায়, রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট। এটার অনেকেই নাম শুনে থাকবেন, যে লায়েসের উপর আক্রমণ আমার এখন করতে হচ্ছে লায়েসকে রক্ষা করা, বলে আমি লায়েসকে রক্ষা করতে গিয়ে যুদ্ধ মুদ্ধ করে দুনিয়া মানে ডেমোক্রেসি করে দেওয়ার মতন ব্যাপারই, কিন্তু সেটা আরেকটু অন্য নামে আর কি, রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট আর কি। এগুলোর মধ্যে দিয়ে নতুন ধরনের সভরেন্টির প্র্যাকটিস হাজির হয়েছে, যেটা আমরা রাষ্ট্রীয় আলাপে উচ্চ রাখি বা উচ্চ মানে ধরতে এখনো শিখি নাই, সাধারণ কাণ্ডজ্ঞানের মধ্যে আনি নাই আমরা, বা আনতে পারি নাই এখনো। ফলে জাতিরাষ্ট্র প্রকল্প তার ঐতিহাসিক মধুচন্দ্রিমা কল্পনার সুখর মুহূর্ত ইতিমধ্যেই ভূভাগে, যেটা বাস্তবে আসে নাই কোনো কালে, কিন্তু ওই কল্পনারও সীমা পার হয়ে গেছে ইতিমধ্যে। কল্পনা করতে করতে কল্পনা শেষ, এখন দুনিয়া আর নতুন ধরনের সাবজেক্টের মধ্যে ঢুকে পড়ছে। এবং এখন আর যদি বলি যে এটার সঙ্গে আপনি যুক্ত করে নেন ক্লাইমেট চেঞ্জ, এখন কি হবে দুনিয়ায়? ফলে এই যে দুনিয়ায় ওয়ার্ল্ড গভর্নমেন্টের আইডিয়া যেটা, ওয়ার্ল্ড স্টেটের আইডিয়া যেটা, সেটা বরং ঘুরে ফিরে আলোচনায় আসতে লাগে এই কারণে যে দুনিয়া চলবে কেমনে, সে আলাপ কেমনে হবে, দুনিয়া কেমনে চলবে এই আলাপ করতে হলে তো কয়েকটা শক্তিশালী পক্ষ লাগে। তাহলে একাই তো একজনই চালাতে চাইছিল, সে তো পারে নাই। মানে ধরা যাক, মানে ইউএস চাইছিল তো, পারে তো নাই, পারলো তো না, কারো পক্ষে তো একটা চালানো সম্ভব হইতেছে না। সেক্ষেত্রে দুনিয়া এখন চলবে কি, বিশেষ করে এতগুলা ঘটনার পরে যুক্ত করে নিলাম ক্লাইমেট চেঞ্জ। ফলে জাতিরাষ্ট্র এবং তার যে সভরেন্টির মডেল, রাষ্ট্র সে জাতীয় যদি নাও হয়, একক ইউনিটারি রাষ্ট্র যে সভরেন্টি প্র্যাকটিস করে অন্যের উপরে, নিজের অঞ্চলে এবং অন্যের উপরে, এই মডেলের দুনিয়ার অভিজ্ঞতা পরপর ঘটে যাচ্ছে। ফলে ওই অর্থে আইডিয়াল একটা ইউনিটারি একটা সভরেন স্টেটের আইডিয়াল যেটা, সেটা আসলে গল্প মাত্র। আচ্ছা, এটা গেল। আমি কি আপনার প্রশ্নকে অ্যাড্রেস করতে পারছি কিছুটা? ওকে, তো আরো করা যেতে, ছোট করে না। তাহলে এখন আমার পরের থিসিসের অংশ হলো যে ও এই যে, তাহলে এটা তো গেল যে সবগুলো ইডিওসেন্ট্রিক এবং এটা গেল। এরপর আসতেছি যে তাহলে জাতিরাষ্ট্র নামে যে জিনিসটা আমরা পাইলাম, কনসেপচুয়ালি ধার করলাম, মানে বা আমরা ধরে নিলাম যে আচ্ছা ওগুলো হচ্ছে জাতিরাষ্ট্র, ওগুলো হচ্ছে মডেল অফ রাষ্ট্র, এবং সেটাকে আমরা পরবর্তীকালে পোস্ট কলোনিয়াল কোট আনকোট রাষ্ট্র প্রকল্প, কোট আনকোট রাষ্ট্র প্রকল্প কি, সেটা নিয়ে পরের থিসিসে আসবো। তো সেটাকে আমরা ধরে নিলাম যে ওইটা একটা মডেল রাষ্ট্রের, এবং সেটা ওই রকম করে রাষ্ট্র চর্চা করতে হয়, ওরকম করে রাষ্ট্র আচরণ করবে, আমরা ওরকম হব। এইভাবে যে জিনিসটা হইলো, সেটা একটা বড় সমস্যা হচ্ছে যে এই রাষ্ট্র মডেলটা মূলত ইম্পেরিয়াল, অর্থাৎ ওয়েস্টফ্যালিয়ান ট্রিটির মধ্যে দিয়ে যে রাষ্ট্রের ধরনটা বিকশিত হয়েছে, এবং এমনকি ফরাসি বিপ্লব, জার্মান বিপ্লব, ইটালি বিপ্লব পর্যন্ত, অর্থাৎ এগুলোর মধ্যে দিয়ে যে রাষ্ট্র ইউরোপে মডেল হিসেবে আমাদের সামনে হাজির হইলো দুনিয়ায়, এই সবগুলোই মূলত ইম্পেরিয়াল মডেল এসেছিল। তাদের নিজেদের কলোনি থাকুক বা না থাকুক, তারা নিজেরা এম্পায়ার হিসেবে কাজ করতে চাইছে। সে নিজের টেরিটরি হোক আর অন্যের টেরিটরি হোক, তার তার রাজনৈতিক ক্ষমতার ধরনটা, তার মনোজগৎটা, তার মানে সংস্কার এবং তার দুনিয়া বুঝের ধরনটা, তার পলিটিক্যাল অর্গানাইজিংটা এম্পায়ারের মডেল। ফলে মানে ফ্যাকচুয়ালি বলতে গেলে ওই সব জাতিরাষ্ট্রের প্রকল্পগুলো মূলত ইম্পেরিয়াল স্টেট প্রজেক্ট, ইম্পেরিয়াল স্টেট।
সাম্রাজ্যিক রাষ্ট্র। এখন সামরিক রাষ্ট্রের মডেলেই আমরা পরবর্তীকালে জাতিরাষ্ট্রের মডেল কল্পনা করছি। ফলে এবং এই কারণে আমাদের পরবর্তীকালের বিশেষ করে বেশিরভাগ পোস্ট কলোনিয়াল নেশন স্টেট অনেক ধরনের ভায়োলেন্স করে তার রাষ্ট্রের নিজের নিজের জমি জমা, নিজের অঞ্চলের মানুষের এবং অন্যান্য সকল রকম সম্পর্ক করে ভায়োলেন্স করে তাকে টিকে থাকতে হয়েছে। ধরা যাক কমিউনিটি এবং আইডেন্টিটি কোশ্চেন। আমরা জানি যে ইম্পেরিয়ালিজম এবং কলোনিয়ালিজম কি করে, পার্টিকুলারলি আইডেন্টিটির প্রশ্নটা হাজির হয় কিভাবে, ভায়া কলোনিয়ালিজম এবং ভায়া ইম্পেরিয়ালিজম। নানা রকম মানুষ নানা রকম অভিজ্ঞতায় নানা রকম ভূগোলে বাস করেন, নানা রকম কমিউনিটি তাদের সেই জীবন যাপনের ধরন ধারণ বৈশিষ্ট্য অভিজ্ঞতা গুলোকে সরায় ভায়োলেন্টলি তাদেরকে সরায় অথবা নিয়ন্ত্রণে নিয়ে এসে কলোনি হয়, এম্পায়ার হয়। সেটাকে আমরা এবং তার মধ্যে এই রেশিয়াল ক্যাপিটালিজমের আবির্ভাব হয়েছে। আমরা সেই মডেলের এক্সট্রাকশন মডেল, শোষণ মডেল, সেটাকে আমরা সমাজ ব্যবস্থাপনার ধরন ধরে, আইডিয়াল ধরে, ভবিতব্য ধরে, একমাত্র উপায় ধরে আমরা সেই মডেলটাকে আমাদের পোস্ট কলোনিয়াল রাষ্ট্রগুলা বেশিরভাগই অনুকরণ করছি। ফলে আমরা পোস্ট কলোনিয়াল নেশন স্টেট আমাদের আইডেন্টিটি কোশ্চেন সলভ করতে পারি না। আমি একটা কারণ বলছি, আরো অনেক কারণ আছে। একটা কারণ আছে, আমরা আইডেন্টিটি কোশ্চেন সলভ করতে পারি নাই। আমরা জাতিবাদী হয়েছি, পরিচয়বাদী হয়েছি, ফ্যাসিস্ট হয়েছি বেশিরভাগ রাষ্ট্র। এটা কারণ হচ্ছে যে ওই ইম্পেরিয়াল মডেলের রাষ্ট্র কল্পনাটাকে, রাষ্ট্রবিজ্ঞতাটাকে আমরা অনুকরণ করতে গেছি। আচ্ছা, এটা গেল থিসিসের আরেকটা অংশ। এবং সেটা কেন করছি আমরা, এই নকশা দিয়ে রাখা উচিত। কারণ জাতীয়তাবাদী আন্দোলনগুলো যখন হচ্ছিল উপনিবেশের বিরুদ্ধে, উপনিবেশিক শাসনের বিরুদ্ধে, সেটা একটা বড় মানে দিক ছিল খেয়াল করার। আমরা অনেকে সেটা খেয়াল করি এখন, যে এনলাইটেন মডেল এবং পার্টিকুলারলি রেশিয়াল মডেল অফ মানে সিভিলাইজেশন, বর্ণবাদী ধারণা অফ সভ্যতা, সেইখান থেকে আমরা চিন্তা করি যে আচ্ছা, আমরা সভ্য হতে হলে আমাদের কি কি থাকা লাগবে। আমরা সভ্য হতে হলে আমাদের থাকা লাগবে অনেক কিছু। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের একটা রাষ্ট্র থাকা লাগবে, আমাদের একটা জাতি পরিচয় থাকা লাগবে। আমরা জাতি এবং আমাদের জাতির ইতিহাস আছে, ইতিহাস ছাড়া জাতি হয় না। তো সেই ইতিহাসটা কেমন সেটা নির্ধারণ করব আমরা কি দিয়ে, আমরা বর্ণবাদী ঔপনিবেশিক জগৎ দৃষ্টি দিয়ে। এইবার আমরা কি করবো, আমাদের প্রাইড খুঁজে বের করবো এবং সেই প্রাইড আমরা অন্যের উপর চাপাইও দিই। পরতে পরতে জুলুম এই দিয়ে আমরা একটা রাষ্ট্রের মডেলে ঢুকবো, রাষ্ট্রের প্রকল্পে ঢুকবো, যেটার নাম হবে জাতিরাষ্ট্র। এবং সেটা হবে আমাদের সভ্যতার একটা মানদণ্ডে নিজেদেরকে উত্তীর্ণ হওয়ার ব্যাপার আছে, এখানে উত্তরণের ব্যাপার আছে, প্রোগ্রেসের ব্যাপার আছে। আমরা সেই সিভিলাইজেশন প্রজেক্টে ঢুকলাম, যে আমাদের সিভিলাইজেশন ছিল, হ্যাঁ 5000 বছর আমাদের ইতিহাস আছে, কিন্তু এখন তো রাষ্ট্র নাই। তাহলে এখন আমাদের একটা রাষ্ট্র যাবে, সেই রাষ্ট্রটা কেমন হবে, ইম্পেরিয়াল মডেলের একটা রাষ্ট্র হবে। এখন সেটা আমরা তো এম্পায়ার হতে পারছি না, তাহলে আমরা কি হবো, আমরা কলোনিয়ালিজমের কলোনিয়াল রুলারের ইনস্টিটিউশন গুলা কপি করবো, অর্থাৎ আমরা কলোনিয়াল স্টেট হবে। আমরা কলোনিয়াল স্টেট হলাম, অর্থাৎ নেশন স্টেট গুলা প্রধানভাবে কলোনিয়াল স্টেট। এটা আমার থিসিসের দ্বিতীয় অংশ, মানে এই থিসিসের দ্বিতীয় অংশ, অর্থাৎ নেশন স্টেট এবং কলোনিয়ালিজমের সম্পর্কে গেলে এটা হচ্ছে দ্বিতীয় অংশ, যে নেশন স্টেট তার একটা সিভিলাইজেশন প্রজেক্টের সম্পর্ক আছে, রেশিয়াল সিভিলাইজেশন মডেলের সম্পর্ক আছে, যেটা কলোনিয়াল। আর দ্বিতীয় হচ্ছে যে এই রাষ্ট্র প্রকল্পগুলা কলোনিয়াল রাষ্ট্র প্রতিষ্ঠানের, রাষ্ট্র চর্চার, রাষ্ট্র জ্ঞানের একটা কপি আমরা করছি। আমাদের আকাঙ্ক্ষা থাকতে পারে আমরা বৈষম্য বিরোধী হব, আমরা উপনিবেশ বিরোধী হব, জাতিসমূহের মুক্তির সংগ্রাম আমরা করবো, ঠিকই, কিন্তু আমরা ইনস্টিটিউশনালি জগৎ দৃষ্টিতে আমরা এবং আমাদের পলিটিক্যাল অর্গানাইজিং এ, সমাজের পলিটিক্যাল অর্গানাইজিং এ আমরা ঔপনিবেশিকতার মাত্রাটাকে আমরা ছেড়ে আসতে পারলাম না। চাই নাই অনেকে, পারিনি অনেকে আমরা কলোনিয়াল বিশ্ববিখ্যায় কনভার্টেড হয়েছি। সব মিলাই ব্যাপারটা। আমি এখানে কোনো ব্যক্তিকে বা কোনো অভিজ্ঞতাকে আমি খারিজ বাতিল বা ইয়ে করতে চাই না। আমি শুধু বলতে চাচ্ছি যে এইটা আমাদের ঘটছে। আমরা এইভাবে আমাদের এই রাষ্ট্র অভিজ্ঞতাকে
রচনা করছি, সেটা আমাদের সামগ্রিক অভিজ্ঞতা, দায়িত্বের আলাপটা ভিন্ন। এই গেল থিসিস। এরপরের থিসিসটা হচ্ছে তাহলে এই সভ্যতার পরীক্ষাতে উত্তীর্ণ হওয়া লাগবে আমাদের। আমরা একটা রাষ্ট্র বানাবো আর সেটা ফেল করবো, এটা তো হবে না। ফলে ফেল স্টেট আমাদের খুব একটা লজ্জার সমস্যা এখন দুনিয়ায়। পশ্চিম বলে যে ওই রাষ্ট্র ফেল, আর আমরা সঙ্গে সঙ্গে লজ্জায় ভেঙে পড়বো, আহারে রাষ্ট্রটা ফেল করতেছে রে। আমাদের কষ্ট, আমাদের এই যে আমরা বাংলাদেশ কদিন পর খালি ফেল স্টেট হইতে লাগে, আর খুব চিন্তা করে যে আমরা সুশীলরা, আহারে আমরা তো ফেল করে ফেলতেছি। না, আমাদের তাড়াতাড়ি ঠিক করতে হবে, প্রজেক্ট আনো। আমাদের হচ্ছে যে রাষ্ট্র ঠিকঠাক করতে হবে। কি করতে হবে? আমাদের একটা লিবারাল মডেলের একটা কপি করতে হবে, যেখানে ক্যাপিটালিজম থাকবে, যেখানে মার্কেট থাকবে, যেখানে প্যাট্রিয়ার্কি থাকবে, যেখানে নানা মাত্রিক এসব জুলুম এবং মানে জুলুমিয়াতের সকল সংস্কৃতি থাকবে। কিন্তু এই যন্ত্রটা, এই অ্যাপারেটাসটা ঠিকঠাক দাঁড়ায় থাকবে, মেশিনটা কাজ করতে থাকবে। মেশিনটা দাঁড়া থাকলে আমরা খুশি, এই রিপ্রেসিভ মেশিনটা দাঁড়া থাকলে আমরা খুশি। রাষ্ট্রের অর্থাৎ রাষ্ট্রের ইডিওলজিটা বহাল আছে, কিন্তু রাষ্ট্রের ইডিওলজিটা হচ্ছে এইটা একটা কলোনিয়াল ইম্পিরিয়াল একটা সমাজ ব্যবস্থাপনার ধরন, সেটাকে আমরা বহাল রাখবো, সেটাতে আমাদের পূর্ণ ঈমান আছে। আমরা শুধু এটা যেন ঠিকঠাক মতন ফাংশন করতে পারে, এটা ব্যুরোক্রেসি ঠিক মতো কাজ করবে, এইটা তার বিজনেস অ্যাজ ইউজুয়াল ঠিক মতো অপারেট ডেলিভার করতে পারবে, সেই জায়গাটা যদি কোনো সমস্যা হতে থাকে আমরা সেটা নিয়ে খুব লজ্জায় পড়ে যাব। তখন আমাদেরকে বলা হবে ফেইল্ড স্টেট। আমার থিসিসটা হচ্ছে এখানে কি থিসিসের মধ্যে থিসিসটা হচ্ছে যে ফেইল্ড স্টেট একটা কলোনিয়াল প্রবলেম, ফেইল্ড স্টেট একটা কলোনিয়াল একটা কনস্ট্রাকশন, ফেইল্ড স্টেট একটা কলোনিয়াল ফলাফল। দুনিয়ার উপনিবেশিকতার ফলাফল হচ্ছে ফেইল্ড স্টেট। যদি রাষ্ট্র ভালো কিছু হয়ে থাকে, যদি রাষ্ট্র প্রকল্প যদি কোন একটা মানুষের কোন একটা অঞ্চলের জনগোষ্ঠীর অঞ্চলের এক ধরনের ন্যায্য ক্ষমতার চর্চার একটা পলিটিক্যাল অর্গানাইজিং হয়ে উঠে, তো সেটা ফেল করার কারণটা ওই জনগোষ্ঠী আত্যন্তিক ভাবে নয়, 100% নয়, বরং এই রাষ্ট্র প্রকল্পের ইনহেরেন্ট উপনিবেশিকতা এবং সেই রাষ্ট্র প্রকল্প যেখানে বাস করে, হ্যাবিট করে এবং কোহ্যাবিট করে একটা কলোনিয়াল বিশ্ব ব্যবস্থার মধ্যে, সেটা তার কারণ। ফলে ফেইল্ড স্টেট, ব্যর্থ রাষ্ট্র, ফ্রাজাইল স্টেট, ভঙ্গুর রাষ্ট্র, ভালনারেবল স্টেট, নাজুক রাষ্ট্র, যা যা বলা হতে থাকে, আরো কিছু যেন বলা হয়, এমনকি ডেভেলপমেন্টাল স্টেট, উন্নয়নশীল রাষ্ট্র, প্রায় উন্নত রাষ্ট্র, এই সব কিছুই হচ্ছে যে এই ফেইলিওর এবং লজ্জার একটা ইতিহাস। এটা একটা কলোনিয়াল লজ্জা, এটা একটা ঔপনিবেশিকতার মধ্যে বান্ধা পড়া জনগোষ্ঠীর লজ্জার পরিচয়। ফলে ফেইল্ড স্টেট একটা কলোনিয়াল একটা অভিজ্ঞতা, যেটা বাই কলোনিয়াল অর্ডার এক্সপিরিয়েন্সড বাই কলোনাইজড অঞ্চল, দুনিয়ার জনগোষ্ঠী। কি করে আরেকটু বলা দরকার হতে পারে কারো ইয়ার জন্য, আমি যদি পরিষ্কার করে না থাকতে পারি এখনো পর্যন্ত, সেখানে আরেকটু বলা। একটা ফেইল্ড স্টেটের লক্ষণগুলো আমি ধরি। একটা ফেইল্ড স্টেটে কি হয়, ধরা যাক যে ইলেকশন করতে পারে না, নিজেরা ইলেকশন করতে পারে না, মারামারি লাগে, মারামারি লাগে, তারপরে কি হয়, ইমার্জেন্সি আসে, আর নানা কিছু হতে লাগে আর কি। ইমার্জেন্সি অনেক সময় আসতে পারে না। ধরুন লেবাননের পরিস্থিতি কি, লেবানন খুবই একটা ফ্রাজাইল স্টেট আর কি। আমি বাংলাদেশের কথা বললে তো আমার চাকরিটা চলে যেতে পারে, এখানে বাংলাদেশের কথা বলতেছি না। তো ধরেন লেবাননের উপস্থিতি কি, ইলেকশন করে সকাল বিকাল সরকার করে, ও খালি স্যালাইন দেওয়া হয়, টাকা খালি ডলার এবং ইউরো দেওয়া হয়, কিন্তু ও বাইচা থাকে না ঠিক মতো আর কি। ধরেন বুরুন্ডি, রুয়ান্ডা, যেখানে আমরা শান্তি রক্ষা করতে যাইটাই আর কি। এই সব হচ্ছে যেসব ভঙ্গুর রাষ্ট্র এবং ব্যর্থ রাষ্ট্রের মডেল আর কি। এগুলোর মধ্যে কি হইতেছে ঘটনাটা, দুই তিনটা উদাহরণ বলি, আরো অনেক দিক বলি, আরো অনেক দিক আপনারা নিজেরা অনেকেই জানেন।
এবং চাইলে আরো অনুসন্ধান করতে পারেন, যে একটা হচ্ছে যে তার ইমিডিয়েট কারেন্ট এই মুহূর্তে সে কোন ধরনের অর্থনৈতিক সম্পর্কের মধ্যে আছে, কোন ধরনের অর্থনৈতিক সম্পর্কের মধ্যে সে নিজের নিজের ভূগোল এবং পরিপার্শ্ব বিশ্ব ব্যবস্থার মধ্যে সে কিভাবে সম্পর্কটার মধ্যে আছে, সেখানে তার প্রান্তিকতার মাত্রাটা এবং সেটা কি দ্বারা নির্ধারিত, ঔপনিবেশিকতা দ্বারা নির্ধারিত। আচ্ছা, একটা গেল। 2 নম্বর কথা হচ্ছে যে এইসব অঞ্চলের অনেকগুলো দেখা যাবে যে পরিচয়বাদী পরিচয় ভিত্তিক সংঘর্ষ আছে, বিশেষ করে আফ্রিকার উদাহরণ যদি আমরা ধরি, হ্যাঁ, রুয়ান্ডা, বুরুন্ডি, নানান অঞ্চল, যে কোট আনকোট ওদের নাকি সব কি জাতিগোষ্ঠীগত দাঙ্গা হচ্ছে। এই জাতিগোষ্ঠীগত দাঙ্গাগুলোর কারণটা কি? আমরা এটা তো তলায় দেখি না, আমরা বলি কি ওরা ব্যর্থ রাষ্ট্র। কারণটা কি? কারণ উপনিবেশ, কারণ উপনিবেশ, কারণ হচ্ছে যে আর্টিফিশিয়াল বর্ডার। আর্টিফিশিয়াল বর্ডার কি? যে একটা অঞ্চলের তার একটা নিজস্ব ঐতিহাসিকতা দিয়ে, ভৌগোলিক কারণ দিয়ে, পরিবেশগত কারণ দিয়ে, জনসমাজের জনগোষ্ঠীর জীবন যাপনের ধরন ধারণ, অভিজ্ঞতা, জ্ঞান, লোকালিটি, টেরিটরি এবং মুভমেন্ট এবং মাইগ্রেশন, এই সবকিছু নির্ধারিত হইতে থাকে। সেইটাকে এবার আমরা চাপ দিছি কি, অভিঘাত দিছি কি দিয়া? উপনিবেশ স্থাপন করা। এবং সেই উপনিবেশের আঘাতে, অভিঘাতে তাদের জীবনযাপনের ধরন গেছে পাল্টায়, তাদের টেরিটরির আইডিয়া গেছে পাল্টায়, সীমানার অভিজ্ঞতা গেছে পাল্টায়, পরিচয়ের অভিজ্ঞতা জন্ম নিচ্ছে নতুন করে, যে পরিচয়টা মূলত এবার ঔপনিবেশিক রিপ্রেশনের কারণে তৈরি হয়ে যায় এবং ঔপনিবেশিক বর্ণবাদী একটা পলিটিক্যাল প্রসেসের মধ্যে তৈরি হয়ে যায়। ফলে এইবার তারা আরেক ধরনের সংকটের মধ্যে পড়লো, যেটা তো আগে কখনো পড়ে নাই। পরিচয় সংঘাত, টেরিটরির সংঘাত, পরিচয় সংঘাত, এগুলো শুরু হলো এবং সেটাকে তারা ব্যবহার করলো। প্রত্যক্ষ উপনিবেশ, প্রত্যক্ষ রুল এবং পরোক্ষ রুল দুই ভাবেই ব্যবহার করছে এই সবগুলাকে। সেটা ধারাবাহিকতা এখনো চলতেছে এবং সেইটার ধারাবাহিকতার মেরামত করতে গিয়ে আমাদেরকে এইড দিচ্ছি ঠিকই, পলিটিক্যাল ট্রেনিং দিচ্ছি ডাইকা ডাইকা নিয়া, এইভাবে তোমরা ডেমোক্রেসি করো, ওইভাবে তোমরা লিবারাল ডেমোক্রেসি করো, এইভাবে তোমরা ভোট দাও, লাইনে দাঁড়াও, সোজা হও, এইগুলা করতেছি। কিন্তু ওই যে কলোনিয়াল অভিঘাত, উপনিবেশের অভিঘাত, ঔপনিবেশিকতার অভিঘাত, তাদের ওই স্মৃতি, অভিজ্ঞতা, জীবনযাপনের ধরনের মধ্যে রয়ে গেছে, সেটাকে আমরা আলাপ করতে চাই নাই, পারি নাই, শিখি নাই এখনো। হ্যালো, ভাই কি মিউট হয়ে গেল? হ্যালো, রাই ভাই, কি হলো, কি হইলো কি ঘটনাটা? জানি, আচ্ছা, যান্ত্রিক আমাকে গোলযোগ। হ্যাঁ, তো ফলে তার ভিত্তিটা উপনিবেশিক, তার বর্তমানটাও উপনিবেশিক শর্তের কারণে, এবং তার তাত্ত্বিক, সাংস্কৃতিক, দার্শনিক কারণগুলো আসলে ঔপনিবেশিক। রাজনৈতিক, অর্থনৈতিক তো খুব মোটা দাগে বলে দেওয়া গেল। এই ফলে ফেল স্টেট প্রজেক্টটা মূলত দুনিয়ায় ফেল স্টেটের এই কালচারটা এবং এইভাবে জিনিসটাকে আনঅ্যাড্রেসড রাখাটা, যে এটার যে ঔপনিবেশিকতার কারণ আছে, ভিত্তি আছে, সেইভাবে আলাপটা না করাটা মূলত সার্ভ করে এই বিশ্ব ঐতিহাসিক ঔপনিবেশিক দুনিয়ার ব্যবস্থাপনা এবং তার রাষ্ট্র মডেলকেই সার্ভ করে। ফেল স্টেট দিয়ে আমরা আসলে বর্তমান কলোনিয়াল রাষ্ট্র মডেলের প্রবলেমটা বুঝতে পারি। কলোনিয়াল রাষ্ট্র মডেল ইজ এ ফেইলিওর বাই ডিফল্ট, বাই ইটস, মানে তার নিজস্ব কারণেই সে ঐতিহাসিকভাবে সে ব্যর্থ। এটা ব্যর্থতারই ইতিহাস। তো সে আবার সফল হবে কি? কিন্তু এইটা বিশেষ ধরনের ফেইলিওর, যে আমি ঠিক লিবারাল রাষ্ট্র হতে পারলাম না, এইটা আমার যেন লজ্জা। এইটা একটা ঔপনিবেশিক লজ্জা। এই লজ্জা আমাদের থাকার দরকার নাই। কারণ আমাদের দরকার হচ্ছে যে এটাকে চেনা, এটাকে জানা, বোঝা এবং নতুন ধরনের রাষ্ট্র প্রকল্পের আলাপ করতে শেখা, নতুন ধরনের সমাজ
প্রকল্পের আলাপ করতে শেখা, নতুন ধরনের দুনিয়া কল্পনা করতে শেখা, নতুন ধরনের সভরেন্টির আইডিয়া নির্মাণ করতে শেখা, সেটা আমাদের যদি না পারি সেটা আমরা লজ্জা। লজ্জা এইটা নয় যে আমরা উন্নয়নশীল, আমরা কবে উন্নত হব আহারে, এটা কোনো দুঃখের ব্যাপারই হতে পারে না। এই দুনিয়ার ধরনটাই, এই বাচ্চার ধরনটা নিজেই ঔপনিবেশিক বর্ণবাদী ধরন, যে ব্যবস্থা যেটা কায়েমি দাপটের মধ্যে আছে, যেটা দাপটকারী আছে, যেটা দাপট, এটা কি বলে, যেটা দাপট রাখতেছে দুনিয়ায়, ডমিনেন্ট। এইটা বর্ণবাদী ঔপনিবেশিক। এই জীবন যাপন করার মধ্যে খুব বেশি গর্বের কিছু নাই, এই জীবন যাপন করতে না পারার মধ্যে ব্যর্থতার কিছু নাই, লজ্জার কিছু নাই। এর দাঁড়ায় বাইরে আছে একদম লুটপাটের উপরে, জুলুমশাহী, জুলুমশাহীর উপরে। এইটার বাইরে ভাবতে পারাটা হচ্ছে আমাদের বরং আনন্দের, গর্বের বা মানে ব্যাপার হতে পারে। এটার মধ্যে থাকাটা বরং লজ্জা। আচ্ছা, ফলে ফেল স্টেট তত্ত্বটা আমার এখানে শেষ করলাম। তাহলে আর কি থাকবে শেষে আমার কথা? আসলে ফেল স্টেটের পরে আর কি বলার থাকে, আর কি বলার থাকে, আর কি বলার থাকে, আর কি বলার ছিল, আর কি বলার ছিল, আর কি বলার ছিল। তাহলে আমি আলাপে শেষ করে নিয়ে এভাবে এই যে একটা নতুন দিতে হবে, স্টেট প্রজেক্ট। স্টেট প্রজেক্ট নিয়ে আমি ভবিষ্যতে আরো একটা আলাপ করতে চাই, আপনারা আগ্রহী হলে বলেন, নাহলে করবো না। সেটা হচ্ছে যে স্টেট প্রজেক্ট জিনিসটা কি। এবং আপনারা খেয়াল করবেন যে লোকায়ত বিদ্যালয় যে বাংলাদেশ ভাবনা সিরিজ, এটা নাম দেওয়া হয়েছে যে বাংলাদেশ রাষ্ট্র প্রকল্পের 50 বছর উপলক্ষে। কথাটা খুব সাধারণ নয়, কথাটা একটু বিশেষ, কথাটা একটু বিশেষ। রাষ্ট্র প্রকল্প কথাটা জাস্ট অনুবাদ নয়, বা এটা কোনো একটা আচ্ছা স্বাধীন রাষ্ট্র তার 50 বছর হচ্ছে এই অর্থে, এরকম অর্থে নয় কথাটা। রাষ্ট্র প্রকল্প সঙ্গে যে মানে রাষ্ট্রের যে প্রকল্প কথাটা যুক্ত করা হয়েছে, এটার কারণটা হচ্ছে যে প্রজেক্টের বাংলায় কেন অনুবাদ করা হয়েছে এটা ঠিক, কিন্তু স্টেট প্রজেক্ট বা রাষ্ট্র প্রকল্প এইটা এইটা একটা বিশেষ ঐতিহাসিক পর্বে রাষ্ট্রচিন্তা, রাষ্ট্র নির্মাণ, রাষ্ট্র অভিজ্ঞতার সময়, কাল এবং পর্বের চিহ্ন বহন করে। কথাটা কিভাবে বলা যায় সেটা আমি চেষ্টা করি বলার। আমরা তো দেখলাম ওয়েস্টফ্যালিয়ান ট্রিটি, জার্মান ফরাসি ইটালি বিপ্লব, উপনিবেশবাদী সংগ্রাম, জাতিরাষ্ট্রের বিকাশ প্রকল্প, এগুলো হচ্ছে। এর মধ্যে একটা বিশেষ সময়ে কিন্তু আমরা আলাপ শুরু করলাম যে আমাদের নিজেদের রাষ্ট্র নির্মাণ করতে হবে। এই যে আমাদের নিজেদের রাষ্ট্র নির্মাণ করতে হবে, এই আলাপটা শুরু হওয়ার কিন্তু একটা ইতিহাস আছে। চিরকাল এই আলাপ দুনিয়ায় ছিল না, সকল সমাজে এই দুনিয়ায় এই আলাপটা একই সময় ছিল না। কখন আসলো এই আলাপ? যেমন আমরা কিছুটা বলতেছিলাম যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ হচ্ছে, পরিচয়বাদী চেতনার উন্মেষ হচ্ছে বিশেষ ধরনের। সেই সময়ের মধ্যে আমাদের সভ্যতার অর্জন হিসেবে রাষ্ট্রকে দেখতে পারার একটা শিক্ষা আমরা পাইলাম, যে আমাদেরও রাষ্ট্র আছে। হ্যাঁ, কারণ এটাকে তো আমরা রাষ্ট্র ছিলাম না, আমরা ছিলাম নানান ধরনের পলিটিক্যাল অর্গানাইজেশন ছিলাম। ধরা যাক সেটা সেটা যত ধরনেরই হোক, সেটাকে ভালো খারাপ বলার কিছু নাই এই অর্থে যে আচ্ছা ওটা তো ছিল সামন্তবাদ, ওটা খারাপ ছিল, খারাপ ছিল, সেটা নিয়ে আমি আলাপটা করতেছি না এখানে। আমরা ডেসপট ছিল, শাসকরা ছিল, সেটা কোনো কথা নাই, মানে সেটা এখানে কথা নয়। কথাটা হলো যে আমরা পশ্চিমা মডেলের একটা ওই যে আধুনিক সেকুলার রাষ্ট্র মডেল, রাষ্ট্র প্রকল্প, রাষ্ট্রের প্রকল্প না, প্রকল্প পরে আসবে, রূপকল্প ধরে যখন আমরা আমাদের সমাজের রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং ক্ষমতার চর্চা, বিধিবিধান, এইগুলাকে আমরা সাব্যস্ত করা, নির্ধারণ করার চর্চা শুরু করলাম, তখন থেকে মূলত আসলে রাষ্ট্র একটা প্রকল্প আকারে দুনিয়ার এই নানান অঞ্চলে হাজির হচ্ছে। ফলে এটা এক অর্থে ইডিওলজিক্যাল এক্সপিরিয়েন্স, ভাবাদর্শিক একটা অভিজ্ঞতা, একই সঙ্গে এটা একটা বিশ্ব ঐতিহাসিক অভিজ্ঞতা এই অর্থে যে দুনিয়ার সকল অঞ্চলে জিনিসটা ঘটে নাই। এইভাবে রাষ্ট্রের উপকল্প চিন্তা করা,
এবং সেই প্রকল্পের মধ্যে নিজেদেরকে অন্তর্ভুক্ত করা, নিজেদেরকে সেভাবে প্রবিষ্ট করানো, নিজেদেরকে সেখানে নিয়ে যাওয়া, সেই রাস্তায়, সেই যাত্রায়। এইটা বিশেষ করে বলতে গেলে বলতে হবে যে এটা ওই কোট আনকোট পোস্ট কলোনিয়াল রাষ্ট্রগুলার আসলে বা সমাজগুলার প্রকল্প, স্টেট প্রজেক্ট। আর একটা জিনিস হলো, এটা হচ্ছে এই দিক থেকে, আর হচ্ছে যে পশ্চিমা বা ঔপনিবেশিক শক্তিগুলা তাদের নিজেদের মতো করে নিয়ন্ত্রণাধীন অঞ্চল, সমাজ এবং রাষ্ট্রেও তারা কল্পনা করছে। প্রত্যক্ষ উপনিবেশের ওই পর্ব শেষ হওয়ার পরেও, অর্থাৎ সো-কল্ড ডিকলোনাইজেশনের ফার্স্ট ফেজ, প্রথম পর্ব যেটাকে বলা হয়, ধরা যাক 50s 60s 70s পর্যন্ত, সেই সময়ের যে ডিকলোনাইজেশন, সেটার পরেও তো এই এম্পায়ার মডেলের স্টেট গুলো তো ছাড়তে চায় না দুনিয়া, যেটা আমরা দেখতেই পাচ্ছি। ফলে তারা তাদের মতো করে নতুন ধরনের যেসব রাষ্ট্র এমার্জ করে, সেগুলোকে তারা সাজাতে চাইছে। ওই মাত্রা দিক থেকে একটা রাষ্ট্র প্রকল্প আছে তাদের। ফলে রাষ্ট্র প্রকল্প দুই দিক থেকেই আসলে একটা ঔপনিবেশিক অভিজ্ঞতার, ঔপনিবেশিক ইতিহাসের সাক্ষ্য বহন করে। উপনিবেশিক জায়গা থেকেও, ঔপনিবেশিক শক্তি এবং ঔপনিবেশিক রাষ্ট্রগুলার দিক থেকেও এটা একটা বিশেষ পর্বের কল্পনা এবং রাজনৈতিক ক্ষমতার চর্চা এবং ভাবাদর্শিক একটা অভিজ্ঞতা। যেমন রাষ্ট্র প্রকল্পের মধ্যে, যেমন সেকুলার রাষ্ট্র প্রকল্প, যে রাষ্ট্রটা যেন ধরা যাক যে ভারত যখন রাষ্ট্র হচ্ছে, মানে ব্রিটিশ শাসন থেকে বের হয়ে এবার সে রাষ্ট্র হবে, তখন এটাকে একটা এক ধরনের কথাটা খুব জোরের সঙ্গে বলতে হবে, এক ধরনের সেকুলার মডেল অফ রাষ্ট্র এইভাবে কিন্তু কল্পনা করা হয়েছে, সেইভাবে এটা সংবিধান লেখার চেষ্টা করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। ফলে এটা একটা রাষ্ট্রের প্রকল্প ছিল। এরকম আরো উদাহরণ দেওয়া যাবে। ধরা যাক বাংলাদেশ, এটা একটা রাষ্ট্রের প্রকল্প। এটা ডিফল্ট একটা ওয়েস্টফালিয়ান নেশন স্টেট নয়, এটা একটা ফরাসি বিপ্লবের ফ্রান্স নয়, এটা জার্মান বিপ্লবের জার্মানি নয়। এটা একটা অন্য অভিজ্ঞতা, যেটা নাকি একটা মানে অন্য টেরিটোরিয়াল সভরেনিটির আইডিয়া ভেঙে আবার আরেক ধরনের টেরিটোরিয়াল আইডিয়ার মধ্যে ঢুকছে। অর্থাৎ ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান দুইটা মিলে একটা রাষ্ট্র ছিল, এটা টেরিটরি দেখলে অন্য অনেক দূরে, কিন্তু রাষ্ট্র একটা। এইরকম এক ধরনের পিকুলিয়ার রাষ্ট্র অভিজ্ঞতা সভরেনিটির সেন্সে, টেরিটোরিয়াল সভরেনিটির সেন্সে, জিওগ্রাফিক এবং টেরিটোরিয়াল সভরেনিটি প্র্যাকটিসের জায়গা থেকে দেখলে, সেইটাও ভেঙে আরেকটা রাষ্ট্রের প্রকল্প হাজির হচ্ছে একটা অঞ্চলে, এবং সেটাও এক ধরনের তার একটা প্রকল্প আছে যে আচ্ছা আমরা এইরকম এরকম রাষ্ট্র বানাবো। সেটা নেগোসিয়েটেড, সেটার মধ্যে একটা পক্ষ ডমিনেন্ট হয়েছে, তাদের 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 আয়ত্তের মধ্যে এই প্রকল্পটা মানে ঢুকে গেছে, তার ফলাফল আমরা ভোগ করতেছি, সেটা ঠিক আছে, সেটা অন্য কথা। কিন্তু এটা তো প্রকল্প, এই অর্থে এগুলো হচ্ছে রাষ্ট্রের প্রকল্প। ফলে রাষ্ট্র অভিজ্ঞতাটা উপনিবেশিত সমাজে, বিশেষ করে যদি বলি, এই সবই হচ্ছে একটা প্রকল্প, একটা ভাবাদর্শিক নির্মাণ, একটা ভাবাদর্শিক অভিজ্ঞতা। এটাকে চিরন্তন এবং গিভেন ধরে নেওয়ার কোনো কিছু নাই। যদি আমরা চিরন্তন এবং গিভেন ধরে নিই, তাহলে সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রচিন্তার, রাষ্ট্র অভিজ্ঞতার এবং রাষ্ট্র কল্পনার ঔপনিবেশিকতা। এবং আমাদের যে রাষ্ট্র প্রকল্প, সেই রাষ্ট্র প্রকল্পকে আমরা মূলত ওই ঔপনিবেশিক ইতিহাস, ঔপনিবেশিক রাষ্ট্রচিন্তা, ঔপনিবেশিক রাষ্ট্রতত্ত্ব, সেইটা দিয়ে চিনি, বুঝি, জানি। যে কারণে আমরা আমাদের রাষ্ট্র প্রকল্পের পর্যালোচনার মধ্যে বেশিরভাগ আলাপ করি, দেখবেন আমাদের প্রবৃদ্ধি এত হয়েছে ঠিকই, কিন্তু আমাদের তো এখনো জীবনের মান উন্নত হয়নি। এই এক্সটেন্টের লিবারাল হিউম্যানিস্ট আলাপে গিয়ে আমরা শেষ করে ফেলি, আমাদের কোয়ালিটি অফ লাইফ নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়ছি। আমাদের আমাদের সর্বোচ্চ বিচার এই পর্যন্ত যায়, মানে সাধারণ বিচার, খুব জনপ্রিয় বিচারগুলো এরকম, পত্রিকার কলাম খুলে আমরা দেখতে পাবো সেগুলো। আমরা কি ভালো আছি, আমরা কি ভালো আছি, এই পর্যন্ত হবে আলাপ। কিন্তু এই রাষ্ট্রটার মানে এই রাষ্ট্রটা কোন কনটেক্সটে, কিভাবে, কোন ভৌগোলিক, ঐতিহাসিক, রাজনৈতিক, ভাবাদর্শিক পরিমণ্ডলের মধ্যে দিয়ে বিকশিত, নির্মিত, প্রভাবিত, সেই আলাপ আমাদের এখানে
নাই হয়ে যায় কেন, এবং তার সঙ্গে কি বর্তমান আমাদের দুঃখ বেদনার কোনো সম্পর্ক নাই? আমাদের সম্পর্ক কি খালি ওইটুকুই যে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী, এইটুকুই আমাদের আলাপের দৌড়? আমাদের আলাপের দৌড় এই পর্যন্ত নয় কেন যে আমাদের আমাদের কি বলে যে আমাদের এখানকার বহু রকম মানুষ, বহু জাতির মানুষ, বহু পরিচয়ের মানুষ, বহু লিঙ্গের মানুষ একসঙ্গে বাস করতে পারে, এরকম সমাজ, এরকম অঞ্চল, এরকম এরকম সামাজিক ব্যবস্থাপনা, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসার একটা ক্ষমতা সম্পর্ক কেন রচনা করা যায় না? সে আলাপটা হারা যায় কেন? কোন একটা জাতি কল্পনার মধ্য দিয়ে শেষ হয়ে যায় কেন? কেন কোন একটা বিশেষ পরিচয় ভিত্তিক মানে রাষ্ট্র কল্পনার মধ্যে দিয়ে শেষ হয়ে যায় কেন? কেন একটা একটা মানে এক ধরনের বিশ্ব ব্যবস্থা আছে, আমাদের কোনো মতে বেঁচে থাকতে হবে, ভাই, এর বেশি কিছু করার নেই আমাদের, এটা কেন হবে? কেন আমাদের অপরাপর মুক্তি সংগ্রামের সঙ্গে আমাদের সম্পর্কটা থেকে আমরা নিজেদেরকে মানে ইয়ে করে ফেলতেছি, অ্যালুফ করে ফেলতেছি? কেন আমরা ইনডিফারেন্টের মানে আমরা কেন নির্বিকার থাকতেছি? কেন? এটা হচ্ছে আমাদের এই ঔপনিবেশিক রাষ্ট্র প্রকল্পে আমাদের সমর্পণের কারণে, এই ঔপনিবেশিক রাষ্ট্র প্রকল্পে আমাদের ভক্তির কারণে, ইমানের কারণে। যারা এই রাষ্ট্র প্রকল্পকে কোন একটা পরিচয়বাদী রাষ্ট্র প্রকল্পে নিয়ে যেতে চান, তারাও এই ঔপনিবেশিক রাষ্ট্র প্রকল্পের মধ্যেই তাদের চূড়ান্ত ইমান রাখছেন। তারা সেই রাষ্ট্র কল্পনার মধ্যে রাষ্ট্র ভাবাদর্শের মধ্যেই তাদের ইমানটা পরিপূর্ণভাবে রাখছেন। ফলে তারা একটা পরিচয়ের শ্রেষ্ঠত্ব ভিত্তিক একটা সমাজ রাষ্ট্র কল্পনা করেন, যেটা হচ্ছে উপনিবেশ, বর্ণবাদ এবং পশ্চিমা আধুনিকতার অবদান, যেটা বা অবদান যদি আমরা না স্বীকার করি, প্রভাব। হ্যাঁ, তো প্রভাবটা অনেকে স্বীকার করতে চাই না। ওটা স্বীকার করলে তো আমার নিজেরা ছোট লাগে। ছোট সমস্যা কি? আমি উপনিষিত হয়েছিলাম, এটা বলতে অসুবিধা কি আমার? আমি উপনিষিত হয়েছিলাম তো। ব্যবসাও শেষ হয়ে যাবে। ব্যবসা শেষ যাবে, সমস্যা তো সেখানেই। হ্যাঁ হ্যাঁ, ছোট মানে আমি মনে তো হয় স্বীকার বড় করে নি সমস্যা যে আমি উপনিবেশিত হয়েছি। আমার এই যে ধর্ম সম্পর্কিত ধারণা, রাষ্ট্র সম্পর্কিত ধারণা, সবই ঔপনিবেশিকতা দ্বারা মানে প্রভাবিত। হ্যাঁ, আমাদের শ্রেষ্ঠত্বের বোধ, এই যে তাদের তৈরি হওয়া জগৎ বোধ, দিন ধর্ম উপাসনার বোধ, সবই যে আমার উপনিবেশের দ্বারা নেগোসিয়েটেড, মডার্নিটি দ্বারা নেগোসিয়েটেড। এইটা আলাপ করলে তো আমি ছোট হয়ে যাই। আমাকে হয়ে বড়জন আমি কি হতে পারে, ভিকটিম নিজেকে ঘোষণা করতে পারে, আমি তো ভিকটিম রে ভাই। আমার তো গৌরবোজ্জ্বল অতীত আছে, কিন্তু আমি তাহলে ভিকটিম। এই ভিকটিম হুড আর ওই উপনিবেশিক জগৎ কল্পনায় আমাদের ইমান, এই দুই দিয়ে আমরা কই যাব? আমরা দুঃখে থাকবো, লজ্জায় থাকবো, ছোট থাকবো, এবং ভায়োলেন্ট হবে, ভয়াবহ রকম ভায়োলেন্ট হবে। মানুষের প্রতি আমাদের কোনো মায়া, মমতা, ভালোবাসা থাকবে না। জীব জড় ভাগ করে আমরা জগৎকে মানে খান খান করে দেবো আর কি। তখন আমাদের উন্নয়ন মডেলে আমরা খুবই শান্তি পাবো, আমরা উন্নত হব, আমরা অমুকের মতো উন্নত হয়ে যাবো। আরে আমরা দুনিয়ার শ্রেষ্ঠ উন্নত হবো, আমরা সবচেয়ে বড় বাচ্চা আমরাই বানাবো, দুনিয়ার সবচেয়ে বড় যুদ্ধ বিমানটা আমরাই বানাবো, দুনিয়ার সবচেয়ে ভালো, সবচেয়ে পাওয়ারফুল ক্যাপিটালটা আমরাই বানাবো। এই যে কল্পনার দৌড়, আমাদের ঔপনিবেশিক বর্ণবাদী পুরুষতান্ত্রিক কল্পনা, তার বাইরে তো আমাদের কোনো রাষ্ট্র প্রকল্প যাচ্ছে না। এর বাইরে রাষ্ট্র প্রকল্প গেলে সেটা রাষ্ট্র প্রকল্পই থাকবে না, সেটা আরেক ধরনের সমাজ এবং দুনিয়ার কল্পনা হবে। তো অন্তর্বর্তীকালে যদি আমাদের রাষ্ট্র প্রকল্প থাকতে হয়, তাহলে সেটা কেমন হইতে হবে, সেটা আমি এই শেষ কথায় বললাম, যে এইরকম বাইনারি, এরকম ঔপনিবেশিক শ্রেষ্ঠত্ববাদী, পরিচয়বাদী, আঞ্চলিকতাবাদী, সীমানাবাদী এইরকম সমাজ এবং অঞ্চল এবং ভূগোল কল্পনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বের হয়ে আসার প্রক্রিয়া সবসময় খোলা রাখতে হবে, জারি রাখতে হবে। তার কারণ তখনই সম্ভব অপরাপর সকল রকম মানুষের সঙ্গে আমাদের মুক্তির সম্পর্কটা চেনা শুরু হবে। তখন এখানে এই মুহূর্তে মনে পড়লো, মানে এটা আমি ভেবে আসিনি, আখতারুজ্জামান ইলিয়াসের একটা কথা, যে সংস্কৃতির ভাঙা সেতুর মধ্যে আছে, যে মানে নিজের মুক্তি যে অপরের মুক্তির সঙ্গে সম্পর্কিত। এই বিষয়ে আমি উদ্ধৃতিটা দিতে পারলাম না আর কি। নিজের মুক্তি, অপরের মুক্তি জিনিসটা জিনিসটা আলাদা যে নয়।
আমরা এই যে রাষ্ট্র এবং এই রাষ্ট্র প্রকল্প, এই বর্ণবাদী ঔপনিবেশিক রাষ্ট্র প্রকল্প, রাষ্ট্র প্রকল্প আমাদেরকে অপর করতে শেখায়, শত্রু বানাতে শেখায়, বন্ধু, প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, বোধ থেকে আমাদেরকে সরায় নেয়। এই ঔপনিবেশিক মানে রাষ্ট্রতত্ত্বের চলমান যে ধারা, রাষ্ট্রতত্ত্বের চিন্তা যে চলমান ধারা, সেখানে এইসব আলাপ মিসিং। এই আমার কথা। ধন্যবাদ রাহি ভাই। আমি কতক্ষণ বলছি? এই 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট। ও shit, বলো না আজকে, আজকে বলো না। এই সমস্যা নেই। এই আলাপ এতক্ষণ হইলো, আমরা আলাপ শুনলাম। তো কারো যদি কোনো প্রশ্ন, কোনো আলাপ, কোনো কিছু থাকে, ঝগড়া যদি করতে চান করতে পারেন। আছে কি আসলে? কারণ আছে, লোকজন আছে। না, লোকজন তো আছেন অনেকেই, কিন্তু ধন্যবাদ সবাইকে এতক্ষণ থাকার জন্য। হ্যাঁ, অনেক আমার থিসিসের অনেক আরো গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, সেগুলো ছেড়ে গেছি। যেমন ম্যাক্স ওয়েবারের রাষ্ট্রতত্ত্বের যে সংজ্ঞা, যেটা খুব পপুলার এবং সকল আলোচনা থাকে, রাষ্ট্রের 3টি অঙ্গ, 4টি অঙ্গ, এই যে এইসব আলাপের যে উপনিবেশিক, এইসব এই ডিটেলে আজকে আর গেলাম না আর কি। হ্যাঁ, এই যে টেরিটরি, সভরেন্টি, হ্যাঁ, অ্যাপারেটাস, এবং পরবর্তীকাল যুক্ত হওয়া ধরা যাক যে ইটোলজি বা লেজিটিমেসির আলাপ, সেগুলো আলাপে আজকে আর গেলাম না। ওগুলাও গভীরভাবে ঔপনিবেশিক অভিজ্ঞতাজাত এবং ঔপনিবেশিকতা দ্বারা মানে নির্মিত অনেক অনেক কিছু আলাপ, সেগুলো আর আজকে গেলাম না। সুযোগ আসলে ভবিষ্যতে করা যাবে। ঠিক আছে, যদি কারো কোনো কথা থাকে শুনি, অনলাইন অফলাইন কমেন্ট থেকে যদি কিছু থাকে শুনি একটু। লায়েস, আপনি আমাকে একটু সহযোগিতা করেন যে কোথায় কি আছে দেখে বলে আমাকে। লায়েস কি অফলাইন হয়ে গেল নাকি আমি অফলাইন হয়ে গেলাম? না, আছেন আপনি। আমি আছি, কিন্তু তাহলে লায়েস অফলাইন হয়েছে এবার। আচ্ছা, তো আপনারা একটু বলেন না, যদি কারো কোনো কথা থাকে, মানে আমাকে প্রশ্ন করতে হবে না, আপনাদের থিসিস আপনারা দিতে পারেন, আপনাদের কথা আপনারা বলতে পারেন লিখে বা উম, লিখে বা অডিও। আচ্ছা, আমি আমি আম- আমি শায়লা শারমিন। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, কিন্তু জুম খুবই ঝামেলা করতেছে। যেমন আমি এখন নিজেকেই দেখতে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি। আপনি বলতে থাকেন তো। আচ্ছা, আমি ভিডিওটা অন না করলে কোনো সমস্যা নেই হয়তো, না? আমি কথা না না বলছি। না, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। আমার খুব ভালো লাগছিল, যদি আমি প্রথম থেকে শুনতে পারিনি বলে এটা আমার একটা আফসোস রয়ে গেছে, কিন্তু আহ, শেষের দিকে খুবই অসাধারণ আলোচনাটা শুনলাম। এখানে আপনি যেই একটা মডেলের কথা বলেছেন শেষে, যে রাষ্ট্রযন্ত্র যেটা মানে উপনিবেশিক যে প্রকল্প দিয়ে পরিচালিত হয়, এবং যার কারণে আজকে হয়তো আমি আমার দেশের প্রেক্ষাপটে বলবো যে আমরা খুবই, আপনি বলছিলেন যে আমরা আসলে এক ধরনের বাইনারি কন্ডিশনে আসছি। তো এইটার বাইরে কি ধরনের ভিন্ন কোনো আদর্শ মডেল, যেটা আসলে উপনিবেশিক ভাবনার সাথে থাকে না, বরং তার বাইরে সে বাইরে এসেই সেটা প্রবর্তিত হতে পারে বা প্রচলিত হতে পারে, এমন কোনো উদাহরণ বা আদর্শ কি আমরা পাই আপনার ধারণা মতে? আপনার প্রশ্নটা খুবই জরুরি প্রশ্ন। এই প্রশ্নটাই আসার সঙ্গত, উচিত এবং আসছে। তো আমি উত্তর দেওয়ার চেষ্টা করি আপনার কথাটা, মানে বা এই বিষয়ে মন্তব্যটা করি। সেটা হচ্ছে যে এই প্রথমত হচ্ছে যে কোনো মডেল রেডি থাকে না। সকল মডেলই আমরা বানাইছি এবং সকল মডেলই আমরা প্রবলেম দেখতে পাইছি, এবং সেখান থেকে আমরা বের হওয়ার চেষ্টা করছি, নতুন রকম মডেল কল্পনা করতে চেষ্টা করতেছি আমরা, তাই না? সবাই মিলে বা করতে হয়, সেইটা হচ্ছে প্রথম মডেল। দ্বিতীয় কথা হচ্ছে যে আদর্শের কথা যদি বলি, তো আদর্শবাদীদের আলাপ আমরা এখানে করতেছি না। আমরা বলতেছি যে কোন ধরনের রাষ্ট্র ভাবাদর্শ আমাদের চলমান জুলুমশাহীর দুনিয়াটাকে চালায় বা বহাল রাখতে সাহায্য করে বা ভূমিকা রাখে। ফলে ওইটা হচ্ছে রাষ্ট্রের ভাবাদর্শের একটা ক্রিটিক।
কিন্তু তার মানে এই নয় যে একটা বিশেষ কোনো ভাবাদর্শের রাষ্ট্র হলেই সেটা খুব ভালো রাষ্ট্র হয়ে যাবে, ব্যাপারটা একদমই সেরকম নয়। সেখানে রাষ্ট্র কিভাবে কাজ করে বা রাষ্ট্র একটা পলিটিক্যাল অর্গানাইজেশন হিসেবে কিভাবে দুনিয়ায় নানাভাবে বিকশিত হয়েছে, তার বহু মাত্রা হাজির আছে দুনিয়ায়, সেটা বোঝাটা খুব জরুরি। যেমন ধরা যাক এখানে বলতে হচ্ছে যে ধরা যাক যে তার সেটা ফাংশন করে কিভাবে, সে আলাপটা আজকে আমরা করি নাই, সেটা বললাম যে এটা ফাংশন করে কিভাবে সেটা বুঝতে হয়। এটার লেজিটিমেসি বা এটার ইডিওলজিক্যাল ইয়েটা ভিত্তিটা কিভাবে কাজ করে সমাজে সেটা বুঝতে হয়। কিভাবে সেটার জন্য আমাদের সমাজ তৈরি হয়, কনসেনসাস তৈরি হয়, সেগুলো বুঝতে হয়। এইগুলোর ব্যাপার আছে, এবং সেই কারণেই কোনো একটা নির্দিষ্ট ভাবাদর্শের মধ্যে দিয়েই একটা রাষ্ট্র হলে সেটা ভালো হয়ে যাবে এর কোনো নিশ্চয়তা নাই। ইনফ্যাক্ট ভাবাদর্শ জিনিসটাও তো একটা চলমান নির্মাণের ব্যাপার, যদি সেটা কোথাও গেড়ে বসে তাহলে সেটা জুলুমশাহী হবে আর একটা। সেটার অভিজ্ঞতা দুনিয়া আমরা দেখতে পাই, সেটা লিবারালিজমের নামে হোক, সেটা কমিউনিজমের নামে হোক। হ্যাঁ, কমিউনিজম খারাপ তাকে তো আমি বলছি না, হ্যাঁ, সে নিয়ে আমরা পরে আলাপ করতে পারবো। কিন্তু ভাবাদর্শ যখন একটা রিপ্রেসিভ ইনস্টিটিউশন হাতে নিয়ে সেই রিপ্রেশনটাই চালাতে থাকে, তখন তো সেটা ভাবাদর্শের কোনো মূল্য নাই। যেখানে ভাবাদর্শের একটা ক্রিটিক দুনিয়া হাজির হয়েছে যে কিরকম ভাবাদর্শ নিজে কোনো সীমাবদ্ধতা হাজির করে কিনা মানুষের সমাজের জন্য, সেটা আলাপটা রাখতে হবে আমাদের পাশাপাশি। এখন শুধু বলতে চাচ্ছি এইটা যে আমরা যদি বিশেষ অভিজ্ঞতা ধরি, ধরা যাক যে পরিচয়গুলির সমস্যা, জীবনের ধরনগুলির সমস্যা একটা বিশেষ রাষ্ট্র প্রকল্পের মধ্যে, একটা বিশেষ রাষ্ট্রের ভূগোলের মধ্যে, টেরিটরির মধ্যে যেটা অলরেডি আছে ধরে নিলাম, সেটার মধ্যে কি কোনোভাবে সলভ করা যায়? এরকম কংক্রিট উদাহরণ দিলে কয়েকটা কিছু আলাপটা আমরা আগাতে পারবো, বাকি আরো অনেক থেকে যাবে আজকের জন্য। যেমন বিশেষ করে আমরা যদি বর্তমান দুনিয়ায় দেখি, আমরা দেখবো বহু রকম পরিচয়ের মানুষ রিফিউজি হয়, বহু রকম পরিচয়ের মানুষ স্টেটলেস হয়, বহু রকম পরিচয়ের মানুষ মাইগ্রেটেড হয়, জোরপূর্বক বাধ্য হয় তার ভিটা মাটি, পেশা, জীবন, জায়গা, জমি, সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হইতে বাধ্য হয়। সেটা বহু কারণ থাকে। থাকে হচ্ছে ধরেন জাতিগত শ্রেষ্ঠত্ববাদ, থাকে পুঁজিবাদ, থাকে পরিবেশগত সমস্যা, আরো নানান কিছু, বর্ণবাদ থাকে, পুরুষতান্ত্রিকতা থাকে, এই সব কিছু। এই যে ধরেন 4-5টা উদাহরণ মানে কারণ বললাম, এইগুলাকে মোকাবেলা করতে সক্ষম এমন কোন সমাজ কল্পনা এবং এমন কোন রাষ্ট্র পরিচালনা পদ্ধতি, রাষ্ট্রের মডেল কি কল্পনা করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। উদাহরণ আকারে আমি আপনাকে একজনের কথা বলি, একজনের যেটা তার নামেই কথাটা বলা উচিত, তাহলে পরে তার দায়িত্ব আমি খুব বেশি নিতে হচ্ছে না, কিন্তু তার কথাটা সুন্দর করে বলা যাচ্ছে। কিন্তু আমি তার চিন্তাটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি। তার নাম হচ্ছে মাহমুদ মামদানি। উনার যে সর্বশেষ বইটা, তার বইটার নাম হলো নাইদার সেকুলার নর নেটিভ। হ্যাঁ, হ্যাঁ, এই যে বইটা, ওখানে খুব গুরুত্বপূর্ণ ইন্টারভেনশন তার, বিশেষ করে ঔপনিবেশিক দুনিয়ায় রাষ্ট্র প্রকল্প, জাতি পরিচয়, এগুলার অভিজ্ঞতার জায়গা থেকে ওনার একটা প্রস্তাব আছে। প্রস্তাবটা হচ্ছে যে আমরা মানে দুনিয়ার অভিজ্ঞতা দেখা যাচ্ছে আমরা সবাই নানাভাবে মাইনরিটাইজড। এই যে মাইনরিটাইজ, এটা আবার কি সেটা আমরা আগের আলাপে করছি, আগের আলাপ আপনার দেখতে, যারা আগে দেখে নেবেন। তো মাইনরিটাইজ আমরা সংখ্যালঘুকৃত, আমরা সবাই বহু রকম ভাবে, দুনিয়ার বেশিরভাগ মানুষ। তো এই মাইনরিটাইজ মানুষগুলা জাতির নামে, পরিচয়ের নামে, লিঙ্গের নামে, হ্যাঁ, নানান ভাবে এবং পেশার নামে, সবকিছুর ভাবে সেই মনিটাইজেশনের প্রক্রিয়াটাকে মানে বাতিল করে দেয়, এবং মনিটাইজেশনের প্রক্রিয়া দিয়ে গড়ে ওঠা যে পরিচয়, তার যে সামাজিক বিন্যাস, সেগুলোকে ভেঙে দিয়ে সবার জন্য, বরং সকল এই মনিটাইজড মানুষের একটা রাষ্ট্র, এরকম কি কোনো রাষ্ট্র কল্পনা করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। এবং সেটা খুবই মানে এটা আয়াসের মধ্যে। তাকে কি হতে হবে? তাকে নন ন্যাশনালিস্ট একটা রাষ্ট্র হইতে হবে প্রথমত, অর্থাৎ তাকে পোস্ট নেশন রাষ্ট্র হইতে হবে, অর্থাৎ ন্যাশনালিস্ট ইডিওলজির বাইরে একটা জনগোষ্ঠী তাকে কল্পনা করতে পারতে হবে, যে জনগোষ্ঠীর মধ্যে সকলে অন্তর্ভুক্ত সমান মর্যাদায়, শ্রদ্ধায় এবং অধিকারে, সকল পরিচয়ের মানুষ, সকল অভিজ্ঞতার, সকল রকম পেশার, সকল রকম জীবন ধারার মানুষের, এটাই যদি সম্ভব কল্পনা করা।
সেইটা যখন সম্ভব হবে তখন সেটার ভিত্তিতে যখন একটা রাষ্ট্রের নীতিমালা ঠিক করা হবে এবং সেটা ভিত্তিতে যখন একটা রাষ্ট্র পরিচালনা হবে তখন সেটা সম্ভব। তখন সেই রাষ্ট্র এই মাত্রার মনিটাইজিং এক্সপিরিয়েন্স আর ঘটাবে না মানুষের প্রতি। কারণ বর্তমান কলোনিয়াল রাষ্ট্র মডেল মনিটাইজেশন ঘটায়, দুনিয়ায় মনিটাইজেশন বা সংখ্যালঘুকরণ প্রক্রিয়াটা ঘটাচ্ছেই এই বর্তমান ঔপনিবেশিক বর্ণবাদী পুঁজিতান্ত্রিক পুরুষতান্ত্রিক দুনিয়া মডেল রাষ্ট্র মডেল। সেটার বাইরে যখন আমরা সমাজকে কল্পনা করা শুরু করব, তার ভিত্তিতে যখন একটা রাষ্ট্র কল্পনা করব, সেটা সম্ভব। তাকে অতি অবশ্যই জাতীয়তাবাদী হওয়া যাবে না, কোনো বিশেষ পরিচয়বাদী হওয়া যাবে না, কোনো বিশেষ শ্রেষ্ঠত্ববাদের মধ্যে ঢোকা যাবে না। তাহলেই আমাদের একটা বিরাট অংশ সমাধান হয়ে গেল। আরো থেকে তাহলে পুঁজিবাদ কি করবো আমরা ইত্যাদি ইত্যাদি। পুঁজিবাদ তো এইসব সমস্যার সৃষ্টি করতে থাকবে, ফলে পুঁজিবাদকেও আপনাকে মানে ডিল করতে হবে। আপনি পুঁজিবাদের বেয়ন কল্পনা করতে পারতে হবে। যদি সেটা না পারি আমরা, তাহলে সমস্যা আবার আমাদেরকে মানে মানে এটা এটা চলতে থাকবে আর কি। এটা নন নেগোসিয়েবল। কিন্তু ইন্টারিম পিরিয়ড, অন্তর্বর্তীকালে আমরা এক ধরনের এরকম সামাজিক ব্যবস্থাপনার মধ্যে যেতে পারি, একটা ওরকম একটা যেটাকে আধুনিক ইউরোপিয়ান রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলে পলিটি, সেরকম পলিটি কথা আমরা ভাবতে পারি, ওরকম পলিটিক্যাল কমিউনিটির কথা ভাবতে পারি। আমি তার কলোনিয়াল ইনহেরেন্ট মিনিং থেকে বলতেছি না, একটা সামাজিক রাজনৈতিক বিন্যাসের কথা ভাবতে পারি, যেখানে এই মনিটাইজেশন প্রসেসটা আর থাকবে না, জাতির নামে, ধর্মের নামে, শ্রেষ্ঠত্বের নামে, লিঙ্গের নামে থাকবে না। তাইলেই এক ধরনের জুলুমশাহী মুক্ত একটা রাষ্ট্রের কল্পনা করা সম্ভব। সেটা পশ্চিম চেষ্টা করে ব্যর্থ হয়েছে মাল্টিকালচারালিজমের নামে, সেটা ফেল করছে। সেটা অন্য আলাপ, সেটা আমরা যাচ্ছি না। কিন্তু আমরা যারা উপনিবেশের অভিজ্ঞতা দিতে গেছি, আমাদের পক্ষে এটা কল্পনা করা আরো সহজ হতে পারে যদি আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই। কি করে দুনিয়াকে দেখতে হবে, শিখতে হবে, সেটা বিষয়ে আমাদের মানে প্রাক ঔপনিবেশিক অনেক প্রজ্ঞা আছে, দুনিয়ায় বহু রকম অভিজ্ঞতা রচিত হইতেছে, সেখান থেকে আমরা নিলে ওরকম একটা রাষ্ট্র কল্পনা করতে সক্ষম হবো আমরা। আরো বিস্তারিত দেখার জন্য আপনারা মামদানির বইটা দেখতে পারেন যারা আগ্রহী, আর আমাদের সেই ম্যানিটেশনের আলাপটাও আপনারা দেখতে পারেন। সেখানে আমরা কিছুটা আলাপ করছি এই প্রসঙ্গে। আরো আপনাকে ধন্যবাদ এই খুব জরুরি প্রশ্নটা তোলার জন্য। আমার মনে হচ্ছে খুব বেশি উত্তর দেওয়া গেল না আপনার প্রশ্নে। না, অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে এই বিষয় আমি যেহেতু চারু কলার, ফলে এই বিষয়গুলো আমার কাছে নতুনই, তারপর খুব ভালো লাগছে, আমি বুঝতে পারছি। কিন্তু আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটু বলতে চাচ্ছিলাম, আসলে আমরা পরিচয়টাকে যদি টোটালি ডিনাই করি, অর্থাৎ পরিচয় আমরা কাইন্ড অফ ডিনাইং হচ্ছে কিনা। আসলে বাই বর্ন আমরা কিন্তু একটা পরিচয় নিয়ে বড় হই। যেমন আমি যখন ভাত খাবো, মাছ খাবো, ভাত মাছ যখন আমার পছন্দের হবে, তখন এক ধরনের লোকজন ধরেই নেবে যে আমি বাঙালি। আমি যখন বাংলায় কথা বলবো, সে ধরেই নেবে আমি বাঙালি। তখন কিন্তু অটোমেটিক্যালি আমি কিন্তু আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। এখন রাষ্ট্র ব্যবস্থাকে যদি আমি পরিচয়বাদিতার ঊর্ধ্বে নিয়ে যাই, এবং সেটা কতটা বাস্তবসম্মত বলে হয়। ঠিক আছে, জুলুমশাহী এক জিনিস, আমার পরিচয়বাদিতা যেন অন্যের উপর জুলুম না করে, এটার এক হিসাব। কিন্তু আমি যদি পরিচয়বাদিতাকে যদি ডিনাই করে দেই, সেটা কতটা যৌক্তিক বা কতটা বাস্তবসম্মত? আপনার বলা শেষ হলে আমি উত্তর দিয়ে দিই 2 লাইনের মধ্যে, এটা খুব বেশি বড় না। সেটা হলো কি আচ্ছা, যে আমি কি একটু যোগ করবো ওনার প্রশ্নটার সাথে? ওনাকে দিয়ে নেই তৌসিফ, কারণ আপনি তো আরো না, আমি বেশি কথা বলবো না। না, আপনি বেশি বলে বলেন, নেন সেখানে তাহলে। আপনি বেশি বলেন, সেখানে বলছি যে ওনাকে আমি দিয়ে নিই উত্তরটা। রাইসুল ইসলাম আমানের উত্তর হলো যে প্রথমত পরিচয় এবং পরিচয় বাদ, হ্যাঁ, দুটো জিনিস। হ্যাঁ, এটা আপনি একটু খেয়াল করবেন পরবর্তীতে যখন আপনি ভাববেন এটা নিয়ে, আমার উত্তরটা নিয়ে যখন ভাববেন। পরিচয় এবং পরিচয় বাড়িটা দুটো জিনিস। পরিচয়টা মানুষের থাকেই। পরিচয় আমি 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 মানুষ, নিজেকে মানুষ ঘোষণা দিচ্ছি, ফলে আমি মানুষ। হ্যাঁ, আমি পাখি না, এটা তো একটা পরিচয়। আমি পাখির মতো উঠতে পারি না, এটা তো একটা পরিচয়। আমি ধরা যাক যে বঙ্গ দেশ বলে একটা জিনিসের জন্ম হয়েছে, বঙ্গ ভাষায় আমার কথা জবান, এখানে আমি বাঙালি বলি, ইত্যাদি ইত্যাদি, এগুলো পরিচয় থাকবে মানুষের। এইটাকে পরিচয় বাদ বলে না। পরিচয় বাদ হচ্ছে যে আমরা কিভাবে নিজের পরিচয়কে অন্যের উপরে শ্রেষ্ঠ এবং নিজেকে অনেক বেশি নিজের নিজের অধিকার অন্য অনেক কিছুর উপরে বেশি আছে, এটা যখন মনে করা শুরু করি, তখন এটা বাদে পরিণত হয়, অর্থাৎ ইজাম। হ্যাঁ, ইজামে পরিণত হয়, তখন এটা সমস্যা করে। অন্য পরিচয়কে ছোট করা হয়, অন্যের অভিজ্ঞতাকে ছোট করা হয়,
অন্যের জীবনকে ছোট করা হয়, ওটার নাম পরিচয়বাদ। আর একটা দিক বলছি, আপনি শুরু আলাপে যদি শুনে থাকেন, সেটা হচ্ছে যে আমাদের জগতের অভিজ্ঞতাকে, জগতের আমাদের যেসব অভিজ্ঞতা হয় সেগুলোতে আমাদের যে পরিচয় নির্মিত হয়, সেই পরিচয় গুলাকে নির্মাণের ক্ষেত্রে বর্ণবাদী ঔপনিবেশিক জগতের অভিজ্ঞতা, দুনিয়া অভিজ্ঞতাও একটা বড় ভূমিকা রাখে। ঔপনিবেশিক বর্ণবাদী চোখ দিয়ে আমরা আমাদের পরিচয়কে দেখতে শিখি। যেমন আমরা বলি যে ও তো অসভ্য বর্বর, ও তো জঙ্গলে থাকে, ও তো লুঙ্গি পরে, ও তো প্যান্ট পরে, ফলে ও খারাপ আর ও ভালো, ও সভ্য ও বর্বর। এইভাবে যখন আমরা পরিচয় ভাগ করি বর্ণবাদী ঔপনিবেশিক জায়গা থেকে, তখন সেটাও আরেকটা পরিচয়বাদ। এটাকে পরিচয় বলে না, এটাকে বলে পরিচয়বাদ। হ্যাঁ, এইটি দিয়ে যখন আমরা একটা সমাজ চালাই, রাষ্ট্র চালাই, তখন মানুষকে আমরা জুলুম করবো। এইগুলো ব্যাপারটা, পরিচয় থাকবে, কিন্তু সেই পরিচয় যখন অন্যের উপরে জুলুমের মতবাদ হয়ে ওঠে, সেটাকে বলে পরিচয়বাদ। সেই পরিচয়বাদ থেকে, সেটার নাম জাতীয়তাবাদ হোক আর নানান কিছু হোক, সেগুলো থেকে রাষ্ট্রকে মুক্ত রাখতে পারলে এই জুলুমটা ওই রাষ্ট্রে তখন পড়বে না। এই হচ্ছে আপনার কথার সংক্ষিপ্ত আমার রেসপন্স। খুশি করা যাবে না, কারণ আলাপটা অনেক বড়। আপনি আরো ভাবেন, আমরা ভবিষ্যতে নিশ্চয়ই আরো আলাপ করতে পারবো। তৌসিফ প্লিজ। আচ্ছা, আমি আসলে আগের যারা প্রশ্ন করছেন ওনাদের কথার সূত্রে আর কি বলি যে রাষ্ট্র মানে এখনকার যে রাষ্ট্র ব্যবস্থা আছে সমস্ত পৃথিবীতে, তার বিকল্প ভাবতে গিয়ে আমরা আবার বিকল্প ধরেন ইডিওলজিক্যাল চিন্তা করতে পারি। সেই ক্ষেত্রে এটা একটা ইউটোপিয়ান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ইউটোপিয়ান চিন্তা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ইউটোপিয়ান চিন্তার কিছু বিপদের জায়গায় একটা বিপদ হচ্ছে যে এখানে কল্পনা, মানে আগে থিওরিটা সাজানো হয়, ওই থিওরি দিয়ে তারপরে ওই থিওরি অনুযায়ী একটা রাষ্ট্র বা একটা পলিটিক্যাল এন্টিটি তৈরি করার ইয়ে হয় আর কি। তো রাষ্ট্রকে এইভাবে মানে রাষ্ট্রের বিকল্প ভাবা এটা যেমন জরুরি, তেমন এটার মধ্যে অনেক বিপদও আছে আর কি। এই জিনিসটা নিয়ে সচেতন থেকে আর কি আমার কাছে সবসময় মনে হয় ভাবনাগুলো করা দরকার। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে আর কি, সেটা হচ্ছে যে আম, মানে পার্থ চ্যাটার্জি একটা কথা বলেন, সেটা হচ্ছে আধুনিক রাষ্ট্র একটা হোমোজেনাস টাইমের ইয়ে করতে থাকে, একটা মানে আধুনিক সময়ে মানে রাষ্ট্রে ঢুকলাম মানে আধুনিক একটা সময়ের মধ্যে ঢুকে গেলাম। মনে হয় যেন রাষ্ট্রের সবাই একটা ট্রেনে বসে আছে, একই সাথে তারা যাত্রা করছে, আহ এরকম আর কি ব্যাপারটা। এটার বিপরীতে ও একটা কথা বলছে, সেটা হচ্ছে যেমন ধরেন ভারতীয় উপমহাদেশের যে রাষ্ট্রগুলা, ওইখানে মানে হেটেরোজেনাস টাইম এর কথা বলেছে। সেটা হচ্ছে ধরেন যে আপনার যে ইন্ডিয়ান রাষ্ট্র যেভাবে তৈরি হলো, যেমন 15ই আগস্ট কেন, কারণ এটা হচ্ছে যে 15ই আগস্ট ওদের স্বাধীনতা দিবস, স্বাধীনতা হলো কেন, কারণ এটা জ্যোতিষীরা বলেছে আর কি। একটা মডার্ন সেকুলার রাষ্ট্র জন্ম হলো, কিন্তু তার রাষ্ট্রের স্বাধীনতার দিনটা আবার নির্ধারিত হলো গিয়ে জ্যোতিষীদের মাধ্যমে। তো এইখানে পার্থ চ্যাটার্জি বলতে চায় যেটা, সেটা হচ্ছে এখানে মডার্ন টাইমের বাইরেও অন্যান্য সময় আছে, হেটারোজেনাস টাইম। পার্থ চ্যাটার্জির এই মানে এই ক্রিটিকটার একটা ক্রিটিক আমি করতে চাই, সেটা হচ্ছে যখন ওরা বলে যে আধুনিক সময় এবং অন্যান্য সময় আদার টাইমস একই সঙ্গে থেকে এটা একটা হেটারোজেনাস টাইম তৈরি করে, তখন আসলে ওরা স্ট্যান্ডার্ড হিসেবে মোটামুটি ভাবে আধুনিক সময়টাকেই ধরে নেয়। আর এই যে জ্যোতিষী চর্চা ইত্যাদিকে এটাকে একটা ধরেন পৌরাণিক সময়ের ট্রেস হিসেবে রাখে। এটাকে আপনি কেমন করে দেখেন? আমি আসলে প্রশ্নটা করে উঠতে পারলাম না, মানে আমার চিন্তাগুলো গুছানো নাই বলে। অনেক ধন্যবাদ তৌসিফ, আপনার দুইটা কথাই গুরুত্বপূর্ণ। দুইটা দুইটা দিকই। প্রথমটা আমি আগে একটু রেসপন্স করি, সেটা হচ্ছে যে আমি আমার আলাপের কিন্তু শেষ দিকে এটা বলেই ফেলছি, যদি আমার একটা আলাপের খুব বিষয়, কিন্তু আমি যে প্রথমত স্টেট একটা ইডিওলজি ইটসেলফ, হ্যাঁ, হিস্ট্রিক্যালি দেখতে গেলে স্টেট একটা ইডিওলজির মধ্যে দিয়ে তার সেটা অপারেট করে, এবং সেটা একটা তার একটা ঐতিহাসিক একটা কি বলা হয় যে কনটেক্সট আছে, দেশকাল আছে।
ধরা যাক যে আমি তখন বললাম যে কিভাবে সেটা এন্টারটেনমেন্ট প্রজেক্টের সঙ্গে যুক্ত, কিভাবে সেটা এমনকি ইম্পেরিয়াল এক্সপিরিয়েন্সের সঙ্গে যুক্ত। আর ইম্পেরিয়াল এক্সপিরিয়েন্স তো মানে তার কোনো ভাবাদর্শিক, তার কোনো সাংস্কৃতিক, তার কোনো চিন্তা এবং দার্শনিক কোনো বিচার বৈশিষ্ট্য এরকম তো নয়। ফলে রাষ্ট্র তত্ত্ব, রাষ্ট্র চিন্তা এবং রাষ্ট্র অভিজ্ঞতার ইতিহাসটা অবশ্যই কালচারের আলাপের বিষয়, ভাবাদর্শী আলাপের বিষয়। এটা লিবারাল চিন্তার একটা বৈশিষ্ট্য যে মানে আপনার কথা বলছি না, যে লিবারাল রাষ্ট্রতত্ত্বের আলাপের মধ্যে বরং এই জিনিসটা মিসিং থাকে, যে রাষ্ট্র অ্যাজ ইফ এটা মানে কালচার বিহীন একটা আলাপ, কালচারের আলাপটা রাষ্ট্রের আলাপ নয়, এইভাবে দেখা হয়। রাষ্ট্র একটা খুবই একটা শুদ্ধ একটা মেশিনারি মতন করে চিন্তা করা হয়, এটা একটা বিষয়। ফলে আমার কথাটা ওখানে যে রাষ্ট্র এবং ভাবাদর্শ এবং তার একটা নিজস্ব হিস্টোগ্রাফি, আমরা যে সেকুলার নন সেকুলার বাইনারির মধ্যে দিয়ে বাস করি, সময়কে মাপি, অভিজ্ঞতাকে মাপি, এই সবটাই আসলে একটা ঔপনিবেশিক জগৎ দীক্ষার মধ্যেকার ঘটনা। আমি শুধু বলতে চাইলাম এইটা, যেহেতু বর্তমান দুনিয়ার রাষ্ট্র প্রকল্প, রাষ্ট্র অভিজ্ঞতা এবং রাষ্ট্রতত্ত্ব ঔপনিবেশিক, আমরা কি করতে পারি? আমরা করতে পারি এই তত্ত্ব এবং এই সময় এবং এই অভিজ্ঞতার একটা উপনিবেশের মাত্রাগুলোকে চিহ্নিত করতে পারি এবং সেটা উপনিবেশনের পার্টিকুলার প্র্যাকটিস করতে পারি। পার্টিকুলার, এটা কোনো আইডিয়াল মডেল ইউটোপিয়ান প্রজেক্ট আকারে আমি কিন্তু প্রস্তাব করি নাই এখানে। বরং আমি বলছি এইটা যে কোনো ভাবাদর্শই অ্যাবসলিউট গ্যারান্টি অফ এনিথিং নয়, বরং ভাবাদর্শের ক্রিটিক করতে থাকাটা আমাদের জরুরি একটা কাজ। কারণ ভাবাদর্শ নিজেও এক ধরনের কলোনিয়াল মডার্ন এক্সপিরিয়েন্স। ভাবাদর্শ তো খুবই কন্টেম্পোরারি ঘটনা দুনিয়ার ইতিহাসে দেখতে গেলে। ভাবাদর্শ যেভাবে কাজ করে, ভাবাদর্শ যেভাবে তার 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 রাজনৈতিক সামাজিক বডি এমবডিমেন্ট ঘটে, সেটা তার শারীরিক উপস্থিতি ঘটে সমাজের মধ্যে, ইতিহাসের মধ্যে, সেটা তো কন্টেম্পোরারি এক্সপিরিয়েন্স, সেটা তো মানে বেশি দিনের গল্প নয়। ফলে ভাবাদর্শের বাইরে মানে এই ভাবাদর্শের এবং এই ভাবাদর্শের সময়ের যে মধ্যে আমরা আছি, সেটাকে বরং চিনতে শেখাটা খুব বেশি জরুরি। এবং সেটার বাইরে যেতে হলে আমাদেরকে খুবই নির্দিষ্ট ঐতিহাসিক অভিজ্ঞতার পর্বের পরিসমাপ্তি ঘটাতে হবে। আর নতুন যাত্রা শুরু করতে হবে, সেটা একই সঙ্গে সময় সম্পর্কিত ধারণা, একই সঙ্গে সেটা রাষ্ট্র ভাবাদর্শের খোদ ভাবাদর্শ ব্যাপারটার এর বাইরেই আমরা চিন্তা করতে হবে। যেখানে আমি যখন একজন বলেন যে কেমন রাষ্ট্র করা যায় যেখানে এইসব হবে না, তখন আমি এখানে মামদারের এই প্রস্তাবনাটার কথা উদাহরণ আকারে বললাম। সেটাকে আমাদের সাবস্ক্রাইব করতে হবে এমন নয়, কিন্তু এইটা একটা কংক্রিট প্র্যাকটিসের প্রস্তাবনা যে ওকে পোস্ট নেশন বা নন নেশন এবং ওরকম একটা নন শ্রেষ্ঠত্ববাদী, পরিচয়বাদী এবং ওরকম একটা পার ক্যাপিটালিস্ট মডেলের রাষ্ট্রের বাইরে প্র্যাকটিক্যাল কোট অন কোট, হ্যাঁ, লিবারালদের খুব পছন্দ হয় প্র্যাগম্যাটিজম এবং প্র্যাকটিক্যালিটি আলাপ। তো প্র্যাকটিক্যালি কোন ধরনের রাষ্ট্র প্রকল্প চর্চা করা সম্ভব এই ঔপনিবেশিক ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে, এবং সেটাকে ফাইট করতে গেলে সেটাকে একই সঙ্গে নেগোশিয়েট করা এবং সেটা বিয়ন্ড চিন্তা করতে চেষ্টা করলে, তার জন্য আমাদের আসলেই ছোট ছোট কাজ করে করে আগাতে হবে। একটা মেগা মানে মহান গ্র্যান্ড একটা ইউটোপিয়ার মধ্যে যাওয়ার বাস্তবতা নাই। ওটা নিজে একটা মানে বলতে গেলে মডার্ন মিথ। হ্যাঁ, আমরা এক ধরনের মিথিক টাইম পার হয়ে এসে আরেক ধরনের মিথের মধ্যে ঢুকতে যদি চাই তাহলে ওটা করবো, যদি না চাই তাহলে আমাদের কংক্রিট প্রবলেমের কংক্রিট সলিউশন ভাবতে হবে। এটা মার্কসিস্ট শোনালো, মানে বোঝাচ্ছি যে আমাদের ইতিহাসের ঔপনিবেশিকতার মাত্রা, সময় সম্পর্কিত যে শাসন আছে, সময়ের যে শাসনটা আছে, সেটাকে চিনতে শিখতে হবে আমাদের, যে আমাদের ইউটোপিয়া জায়গা নেই। সময়ের ওই মাত্রাটা ভেঙে ফেললে এই ইউটোপিয়া আর থাকবে না। যেখানে ভাবাদর্শের ক্রিটিক করাটা, যেটা আপনার বক্তব্য, সেটা আমি একমত আপনার সঙ্গে, কিন্তু ভাবাদর্শ যেহেতু রাষ্ট্রের আছে, রাষ্ট্রকে চিনতে এখানে আমাদের থাকা বারবার জরুরি, এবং খুবই পার্টিকুলার সমস্যা ধরে, তার উপনিবেশের মাত্রা ধরে বিয়ন্ড ঔপনিবেশিক কল্পনা আমাদের করতে পারতে হবে। সেটা যদি আমাদের ভুলভাল হতে থাকে কোনো অসুবিধা নাই, সেটা যদি সাউন্ড ইউটোপিয়ান, ফাইন, আমি সেটা যেন আমি জানতে আমার কোনো অসুবিধা নেই। আমি এরকম একটা ঔপনিবেশিক বর্ডার বিহীন দুনিয়ার জন্য আমার জানতে আসলেই কোনো সমস্যা নেই।
ওটা যদি ইউটোপিয়া হয় তো ইউটোপিয়া তো একটা মানে ইউটোপিয়ার ডিফল্ট মানে ইউটোপিয়ার যে চর্চা, ইউটোপিয়া সম্পর্কিত আমাদের আলাপটাও তো আসলে ঔপনিবেশিক উত্তর দিকের থেকে আমরা নিচ্ছি। আমরা কল্পনা করতে কেন ভয় পাই, আমরা স্বপ্ন দেখতে কেন ভয় পাই? কারণ আমাদের ইউরোপিয়ান লিবারাল প্র্যাগম্যাটিজম আমাদেরকে বেঁধে ফেলছে স্বপ্ন কল্পনার সীমা। কল্পনা করতে সমস্যা কোথায়? মুক্তির, আনন্দের, ভালোবাসার, প্রেমের কল্পনা করব না কেন? জুলুম শাহের বাইরে দুনিয়া কল্পনা করতে গিয়ে সেটা টুটা ফাটার চেষ্টা করতে গিয়ে যদি মরে যাই, অসুবিধাটা কি? এই হচ্ছে আমার বক্তব্য। আর মডার্ন ইন্ডিয়ান সেকুলার রাষ্ট্র প্রকল্প দিতে বলছি, প্রথমত হচ্ছে যে এইটা কোয়ালিফাই করছি আমি যে এইটা ইন্ডিয়ান মানে একটা সেকুলার ইন্ডিয়া, এটা ফ্রেঞ্চ লাসাইট সেকুলারিজম নয়, এইটা জার্মান সেকুলারিজম নয়, এটা ওয়েস্টার্ন কোন সেকুলারিজম নয়, এটা পার্টিকুলার এক্সপিরিয়েন্স অফ সেকুলারিজম, যেটা ইন্ডিয়া স্টেটের গোড়াপতনের সময় চেষ্টা করা হয়েছিল, মানে ইন্ডিয়ান কলোনি স্টেটের গোড়াপতনের সময় চিন্তা করা হয়েছিল। এবং সেই মডেলে বললাম যে সেই মডেলে তারা সংবিধান, সেই মডেলে নানা রকম সেপারেশন অফ পাওয়ার, পাবলিক স্ফিয়ার, প্রাইভেট স্ফিয়ার, এগুলো ভাগাভাগির আলাপটা উঠছিল সেভাবে। কিন্তু সেইটা তো সেটার মধ্যে সেটা যেহেতু বলছি যে পার্টিকুলার একটা এক্সপেরিয়েন্স, এবং সেটা দুনিয়ার কোন রাষ্ট্র প্রকল্পই সোফার একটা কোট আনকোট অ্যাবসলিউট সেকুলার এক্সপেরিয়েন্স নয় সমাজের অর্থে, সার্বিক সামাজিক এবং রাষ্ট্রীয় মুক্তের অর্থে। এবং ওটা একটা প্রবলেমেটিক বাইনারি। আমি মনে করি যে কিভাবে ওইটা হচ্ছে সেকুলার, ওটা হচ্ছে যে নন সেকুলার বা রিলিজিয়াস, এইভাবে বা আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল, এইভাবে যখন একটা সমাজ জীবন ইতিহাস কল্পনার চেষ্টা করা হবে, সেটা তার একটা ওই ঔপনিবেশিক জগৎ দীক্ষার মাত্রা থেকে যাচ্ছে। বরং এটাকে এভাবে দেখতে চাই যে এটা পার্টিকুলার এক্সপিরিয়েন্স অফ সেকুলারিজম, যেটা বিয়ন্ড হয়তো ওই সময় এই সমাজ কল্পনা করতে পারে নাই। তাতে জ্যোতিষী ঢুকছে, তাতে অনেক কিছু ঢুকতে পারে। এটাকে আমি এটাকে যেহেতু এই রাষ্ট্রকে সেকুলার মডেলের রাষ্ট্রের আইডিয়াল হিসেবে ধরিও না, এটাকে আমি অর্থে এটাকে মানে একটা ইয়াকারও দেখি না যে মানে আসলে তাহলে জ্যোতিষী কেন আসলো, জ্যোতিষী তো আসারই কথা, জ্যোতিষী তো আসবে। তো ফলে এই এই বিষয়ে মনে হয় যে আমরা ফলে আবার সেই সময় আলাপ যে অবশ্যই যে সময় সম্পর্কিত যে শাসন আছে আমাদের, সময়ের অভিজ্ঞতা, সময়ের সংস্কৃতি, যেটা আসলে উপনিবেশ, যেটা আসলে বর্ণবাদী সময়ের অভিজ্ঞতা, এইটার বিয়ন্ড কল্পনা করা আসলে আমাদের সামাজিক অভিজ্ঞতার পুনর্বিন্যাস এবং সমাজের জ্ঞান প্রতিষ্ঠান, চৈতন্যের পরিগঠন, সেগুলো সম্পর্কে আমাদের নতুন করে ভাবনা শুরু করার এক ধরনের অভিজ্ঞতাই আসলে। সেটা সময়ের নতুন সংস্কৃতি হাজির করবে। কিন্তু অবশ্যই আমরা একটা কলোনিয়াল টাইম, একটা পশ্চিমা ঔপনিবেশিক সময়ের প্রকল্পের মধ্যেই আসলে আমরা ঢুকি যখন আমরা এইসব রাষ্ট্র প্রকল্পে ঢুকি। সেটা অবভিয়াসলি পুঁজিবাদের মধ্যে ঢুকি। সেটা বিয়ন্ড কল্পনা করতে পারাটা হচ্ছে আমাদের নতুন রকম সময়ের আসলে নির্মাণের আলাপ। সেটা আমরা যেভাবে করবো আর কি। আমি জানি না তৌসিফের প্রশ্নটার যথাযথ মানে ইয়ে হলো কিনা, রেসপন্স হলো কিনা, আরো বড় না আসলে এটা ঠিক প্রশ্ন ছিল না, মানে আপনার আমি মন্তব্য আপনার ছিল, সাথে ভাবতেছিলাম আর কি। হ্যাঁ আপনার ক্রিটিক ছিল, মানে পার্থর ক্রিটিকের আপনার ক্রিটিক ছিল, আমি সেই বিষয়ে আমার রেসপন্সটা দিলাম। আর আমি মনে করি হচ্ছে কি এই পার্থ চ্যাটার্জি নিজেই আবার ঔপনিবেশিক চিন্তার ঘেরাটেপে পড়ে গেছে। মানে তার যে হেটারোজেনাস টাইমের আইডিয়া ইটসেলফ কিন্তু একটা ঔপনিবেশিক চিন্তা থেকে উৎসারিত। একই রকম চিন্তা কিন্তু অরুন্ধতী রায়ও করে, যিনি বলে যে ইন্ডিয়া এমন একটা রাষ্ট্র যেখানে একই সাথে অনেকগুলো টাইম একই সাথে অবস্থান করে, সেখানে মডার্ন টাইম মানে আমি আসলে জানি না কি বলছি। ওকে, এটা সম্ভবত আমাদের একটা বড় আলাপের প্রসঙ্গই, কারণ আসলে তো দুনিয়ায় ভূরকম সময়ের অভিজ্ঞতা আছে। এখন সেটাকে আমরা যদি সেটা সময়ের অভিজ্ঞতাটাকে আমাদের অস্বীকার করতে হবে। তার ভাষা আছে, তার ব্যবস্থাগত অভিজ্ঞতাগত মাত্রা আছে, ফলে ওটার একটা বৈচিত্র্য যে আছে, এক যে নয়, এইটা আমাদের ইন্দ্রিয় প্রত্যক্ষ। আর যদি নাও কিছু হয় ট্রান্স লেভেলে আমরা কি ভাবি সেটা অন্য কথা, কিন্তু ইন্দ্রিয় প্রত্যক্ষ দেখলে, মানে অর্থাৎ পারসেপশন লেভেলে দেখলে
বহু রকম সময় দুনিয়ায় আছে, তো এটা ঠিক, কিন্তু সেটাকে আমরা কিভাবে ডিফাইন করি, কার বুদ্ধি থেকে আমরা সেটা ন্যারেট করি, সময় তো ন্যারেটিভের বাইরে নাই, মিথিক্যাল টাইম একরকম ন্যারেটিভের মধ্যে আছে, তাই না? তো ফলে ওইটা একটা ন্যারেটিভের একটা মানে আলোচনা আছে, একই সঙ্গে আমাদের চৈতন্যের দশা, চৈতন্যের পরিবর্তনের আলাপ আছে, চৈতন্যের পর্বান্তরের আলাপও আছে, মনন মন্বন্তরের আলাপের ব্যাপার আছে আর কি, কাল কালান্তরের ব্যাপার আছে আর কি। সেটা সম্ভবত আমাদের আজকে আমরা আর বেশি এই বিষয়ে আলাপ করতে পারতেছি না, কিন্তু আপনার প্রশ্নটা খুব ইন্টারেস্টিং, আপনার চিন্তাটাও খুব ইন্টারেস্টিং, আমরা ভবিষ্যতে নিশ্চয়ই আলাপ করতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই। হাত আছে sorry, লাইন আরো অনেক। হ্যাঁ সরি, আমার কারেন্ট চলে গেছিল সমস্যা চলে নেই। যায়। হ্যাঁ, রায়ান আরো- অনেকক্ষণ ধরে হাত তুলে আছে। জি, আরো মেসেজ আছে মনে হয়, দেখুন তো একটু। হ্যাঁ, আমি তো ফোনে। রায়ান, হ্যাঁ যদি জি, আলাপটা শুরু করি। হ্যাঁ আমার জাস্ট একটু কিছু বলার ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। না না, কোনো অসুবিধা নেই, সরি আমি হাতটা এখন নামাই দিই, অনেকক্ষণ ধরে ভুল করে উঠেই ছিল। কিন্তু মানে যে বেসিক্যালি আমরা হেটারোজেনিটি আর হোমোজেনিটি নিয়ে যেহেতু কথা বলছিলাম, আর স্টেটের মধ্যে এটা, সো রাহিব আপনি এখন আপনার পার্সোনাল থিসিস নিয়ে কথা বলছিলেন, আর আমার যে স্টেটের যে হোমোজেনাইজিং পাওয়ারটা বা এফেক্টটা, এটা আই থিঙ্ক আমার পার্সোনাল অনেক কিউরিয়াস লাগে এই বিষয়টা, এটা নিয়ে আমি চিন্তা ভাবনা করতে পছন্দ করি। আর যে ধরেন এটা তো অনেক দিক দিয়ে আমরা বাংলাদেশের এক্সাম্পল নিয়ে তো আসলে অনেক কিছু দেখা যায়, যে ল্যাঙ্গুয়েজ বলেন, ধর্ম বলেন, জাতীয়তাবাদ, ইতিহাস, এই সবগুলোই একটা সর্ট অফ মানে আইডিওলজিক্যাল ট্রান্সফরমেশনের কারণে এটা একটা হোমোজেনাইজিং টেন্ডেন্সি থাকে, যে আমরা যে একটা ন্যাশনাল আইডেন্টিটি একটা ভাবে শুধু ম্যানিফেস্ট হতে পারে, আর অ্যাটলিস্ট ফ্রম মানে উপর টপ ডাউন লেভেল থেকে এটা মানে আসলে খুব বেশি একটা স্কোপ হয়ে ওঠে না এটার আগেনস্ট এই ন্যারেটিভটা অ্যাটলিস্ট ওয়াইড লেভেলে অপোজ করে। আর অনেক সময় এটা আরেকটা এফেক্ট যেটা হয়, যে এটা একটা আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসের যে কনসেপ্টটা রয়েছে ওরকম হিসাবে, যে হ্যাঁ মানে রাষ্ট্রটা মানে বেঁচে থাকার জন্য বা সর্ট অফ চলার জন্য এইসব মানে এই আইডিওলজিস অফ হোমোজেনিটি এগুলো ছাড়া রাষ্ট্র আসলে চলা সম্ভব না। আর এটা মানে স্টেটের যে ইনস্টিটিউশনাল ম্যানিফেস্টেশন আছে এগুলোর মধ্যেও এটা খুব ক্লিয়ারলি দেখা যায়। আমরা ওয়েবারকে নিয়ে অনেক আলোচনা করেছে, আপনার ডিসকাশন অনেক হেভিলি ওয়েবারের উপর ড্র করেছে। এটা কিন্তু ওয়েবারের যে ওই যে আমি তো ওয়েবারের ব্যাপারে একমত নই, আমি বলছি বারবার মেনশন করছি আমি ওয়েবারের না না আমি ওইটা বলছি না, মানে আমি বলছি না আপনি সাপোর্ট করেছেন, আমি জাস্ট মানে ওয়েবারের কথা অনেক তোলা হয়েছে, যেহেতু আমি একটু ওয়েবারকে ড্র করতাম আর বলতাম যে ওর যে অথরিটির ডিফারেন্ট কনসেপচুয়ালাইজেশন আছে বা পাওয়ারের যে কনসেপচুয়ালাইজেশন গুলো আছে, যে ধর একটা মনে ছিল যে রেশনাল, আমার খুব আগে পড়েছে এগুলো, কিন্তু একটা রেশনাল অ্যাসপেক্ট অফ স্টেট অথরিটি একটা আছে না, বা লিগাল যেটা, সো মনোপলি অফ পাওয়ার। হ্যাঁ মনোপলি পাওয়ার তো আছে ওইটাতেই, কিন্তু মানে যে রেশনালাইজিং মানে power, the exercise of power, or making sense of how charm and charisma is like experienced by citizens, এটা মানে আমার মনে হয় homogenizing tendency-টা থেকে এটার মধ্যে আসে। আর this ties into যে monopoly on violence, যে conceptualizing the state through that, এটা কিন্তু যে মানে how presenting the state as a homogeneous force or as a homogeneous entity makes it easier to মানে এই যে ভায়োলেন্সটা যখন ম্যানিফেস্ট হচ্ছে থ্রু স্টেট ইনস্টিটিউশন, স্টেট পাওয়ার, পুলিশ, আর্মি, যেটাই বলি না কেন, এই ভায়োলেন্সটার রূপটা আরো অনেক লেজিটিমেট হয়ে আসছে। কেন? কারণ এটা তো আমাদের জাতি করছে, আমাদের রাষ্ট্র করছে, আমাদের জাতির জন্য করছে, আমরা জাতিগত ভাবে তো একই, কারণ আমরা একই, আমরা হোমোজেনাস দেশ, আমরা সবাই বাঙালি, আর মানে ওর এইসব বাকি যেসব গুজব আছে আমরা যেগুলো বিশ্বাস করে থাকি। তো হ্যাঁ এটা মানে আমার যে ইন্টারেস্টিং লাগে যেটাকে এমনি কন্ট্রাস্ট করছে ভায়োলেন্স, মানে ভায়োলেন্ট স্টেট এর কনসেপ্টটা আর অথবা আবার হোমোজেনাস স্টেট এর কনসেপ্টটা মানে একটা ডাইকটমির মতন হয়ে দাঁড়ায়, কিন্তু যে একসাথে ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড, বাট দেয়ার মানে মানে এটা নিয়ে একটা খাটকা কেন লাগে না, কিন্তু মানে একটা কন্ট্রাডিকশন, কিন্তু আমি আই এম নট আ মার্কসিস্ট, কিন্তু এটা মানে না দেখে তো কিছু মানে ইট ইজ আ ভেরি proper contradiction, আর এটা inherently colonial as well, কারণ এটা তো মানে যে ন্যাশনালিজম, আমি এটা আপনারা প্রিভিয়াস ডিসকাশনে আপনারা আলোচনা করেছেন যে colonial স্টেট এসব নিয়ে, কিন্তু হ্যাঁ মানে হোমোজেনিক প্রিন্স এটা তো মানে সেই আপনার ওয়েস্টফালিয়া আমল থেকে হয়ে আসছে, যে একটা ক্রিয়েশন অফ আ ন্যাশনাল পলিটি
মানে একটা এরকম লেভেলে যে, আর এটা একটা কনসিকুয়েন্স যে এখনো মানে হ্যাঁ নিও কলোনিয়ালিজম যেটাই বলি না কেন, পোস্ট কলোনিয়ালিজম সেটা এটা থাকা লাগে। সো মানে হ্যাঁ আমি আসলে কিউরিয়াস যে তৌসিফ সাহেব যেটা দিয়ে বলছিলেন যে হেটারোজেনিটির মানে এক্সিস্টেন্স এইসব সোসাইটিতে। সো মানে আমরা তো দেখতে পাচ্ছি যে এটা আছে, যে এটা আসলে স্টেটটা হোমোজেনাস না, যতই না কেন মানে যারা চালাচ্ছে তারা যেটাই বলুক না কেন, প্রপাগান্ডা যেটাই বলুক না কেন। সো মানে এটা কেমনে কনসেপচুয়ালাইজ করা যায়, একটা এই হেটারোজেনিটিটা কিভাবে উপভোগ করা যায়, কিভাবে এটাকে নার্চার করা যায়। তো আমার মনে হয় যে আমি পার্সোনালি এটাকে মানে ভাবি এটাকে নিয়ে হলো মানে systems identities embedded within the existing system. So like ক্যাপিটালিজম তো আর জাস্ট একটা সিস্টেম না, এটার ভিতরে আরো অনেক কিছুই রয়েছে যেটা মানে ধাপে 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 ভেঙে ভেঙে এটা পুরো একটা বড় খাঁচার ভিতরে আমরা জাস্ট ক্যাপিটালিজম হিসাবে বলি। হ্যাঁ মানে হ্যাঁ আরেকটা হেটারোজেনিটিটা আবার একটা ডায়ালেকটিক রিলেশনশিপও থাকে যে মানে হ্যাঁ ডমিনেন্ট যে ডিসকোর্সেস গুলো আছে আমাদের রাষ্ট্র চিন্তায় এইসব নিয়ে। সরি আমি অনেক কিছু নিয়ে অনেক বললাম কিন্তু উল্টা পাল্টা ভাবে, কিন্তু মানে না অনেক 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 আপনার কথা মধ্যে অনেক ভাবনার খোরাক আছে, অনেক ভাবনার জায়গা আছে অবশ্যই, মানে এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে অবশ্যই। এবং সে কারণে তখনই একটা এক ধরনের মানে সমাজ ব্যবস্থাপনা, রাষ্ট্র দুনিয়া ব্যবস্থাপনা, হ্যাঁ এইটার মধ্যে মুক্তির মাত্রা, আনন্দের মাত্রা, প্রেমের মাত্রাগুলো আনতে হলে আমাদেরকে এই প্রবলেমগুলো এক্স্যাক্টলি এই প্রবলেমগুলোই সলভ করতে হবে। অভিজ্ঞতার বৈচিত্র্যকে আমরা কি করে ধারণ করব, হ্যাঁ এগুলা বুঝতে পারা, সেটা ইউরোপিয়ান মাল্টিকালচারিজম দিয়ে সম্ভব না, জাতীয়তাবাদ দিয়ে সম্ভব না, পরিচয়বাদ দিয়ে সম্ভব না, কোনো কিছু দিয়ে সম্ভব না। তাহলে কি দিয়ে সম্ভব সেটা আমাদের ভাবা দরকার। যেটা এই রাষ্ট্রতত্ত্ব ভাবনা ভাবতে চায় না, ঔপনিবেশিক রাষ্ট্রতত্ত্ব ভাবনা ভাবতে চায় না, এইটাই আমাদের চ্যালেঞ্জ। আমরা কি করে ভাবতে শিখবো, সেটা ভাববো কিভাবে, এটাই। ফলে আপনার আলাপটা অবশ্যই অত্যন্ত জরুরি আলাপ। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আর কেউ? রাই ভাই, ফেসবুকে কামাল ভাই মনে হয় কিছু একটা কমেন্ট করছে, আমি পড়তে পারতেছি না, আপনি একটু দেখবেন, আমি ফোনে আছি তো। আচ্ছা আমিও ফোন থেকে যাই। এছাড়াও আর অন্য যদি কেউ কোনো আলাপ করতে চায়, নতুন দুনিয়া কেমন হবে, কারো কোনো আইডিয়া যদি থাকে কমেন্ট খুলি। এই প্রকল্প কি রাষ্ট্র চলতে থাকবে ভবিষ্যতে? কোন প্রকল্প আকারে সেটা বুঝলাম না। পরে বলছে ভালো বিশ্লেষণ হচ্ছে, তার মানে উত্তরটা গেছে মনে হয়। হ্যাঁ, ধন্যবাদ কামালকে প্রশ্ন করার জন্য। আচ্ছা হ্যাঁ, ওকে। আর যদি কারো কোনো আলাপ না থাকে, রাই ভাই যদি কোনো কনক্লুডিং রিমার্কস থাকে, ছোট কনক্লুডিং রিমার্কস হচ্ছে এই যে আমাদের অনেক আলাপ করতে হবে সবাই মিলা, এবং অনেক রকম জীবন যাপনের চেষ্টা করতে হবে। মানে অর্থাৎ আমাদের শরীরের মধ্যে, আমাদের কল্পনার মধ্যে সবকিছুকে আনতে হবে, হাজির করতে হবে, নাজির করতে হবে। প্রতিদিনের জীবন ব্যবস্থাপনা, সম্পর্ক, সবকিছুর মধ্যে সেগুলো হাজির করা শুরু করা দরকার। সেটাকে আমি করবো সেটা আমি জানি না, আমার কাছে এটা কোনো কংক্রিট মানে ইউনিভার্সাল কোনো পরামর্শ নাই, কিন্তু আমাদের সবার মিলে সেইগুলোর মধ্যে ঢোকা দরকার, এই আর কি। মানে আসলে এটা কিছু কথা না, এমনি বললাম আর কি, কিভাবে শেষ করবো। আমরা রাষ্ট্রতত্ত্ব নিয়ে আরো আলাপ করতে চাই, কারণ আমার নিজের আরো অনেক বিষয়ে অনেক প্রশ্ন আছে রাষ্ট্রতত্ত্বের ব্যাপারে। সেটাই আমি আসলে হাজির করতেছি আপনাদের সঙ্গে মিলে। আর দুনিয়ার অনেক চিন্তক, অনেক ভাবুক, অনেক সংগ্রামের জায়গা থেকে আমি প্রজ্ঞা, খবর, তথ্য বিশ্লেষণ সংগ্রহ করতেছি, নিজের গুলা মিলাই টিলে আলাপগুলা করতেছি, আপনারাও যুক্ত হচ্ছেন। সেটা আমাদের এই আলাপটাকে মানে এই আলাপটা তখন এই কারণে হচ্ছে আর কি। তো চলেন আমরা সবাই মিলে এই আলাপটাকে আরো চর্চা করি, এই কাজটা করি আমরা, এবং এগুলোর মধ্যে দিয়ে আসলে দুনিয়ায়, সমাজে অন্যরকম কল্পনা আসলে ভিত্তি রচিত হতে পারে, বা ভিত্তি রচনায় আমরা ভূমিকা রাখতে পারি। আর নিজেদের জীবন যাপনের মধ্যে সেগুলো অবশ্যই অনেকখানি আত্মীকৃত করার, চর্চা করার, অভিজ্ঞতা নেওয়ার দরকার, এই আর কি। সবাইকে ধন্যবাদ। লাইস আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, সেই চেষ্টাই আমাদের করতে হবে। আইসেন আপনারা সবাই আমাদের পরের আড্ডায়। হ্যাঁ, আর যারা যারা লোকায়ত আমাদের সঙ্গে কাজ করতে চান, আপনারা আমাদেরকে জানায়েন, আমরা একসঙ্গে কাজ করতে চাই আরো নানান রকম। হ্যাঁ, ওই খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, আড্ডা, ঝগড়াঝাটি সবই করবো আমরা, চলে আসেন। হ্যাঁ,
এই আর কি। আপনারা এই ফেসবুকে আমাদের যে পেজ সেখানে ইনবক্স করতে পারেন। আমাদের ওয়েবসাইট আছে lokayata.org, সেখানে গেলে আপনারা আমাদের চিন্তার সামান্য কিছুর সাথে পরিচিত হতে পারবেন। এগুলো আছে। লোকায়ত বিদ্যালয় সবসময় আপনাদের সাহায্য, আপনাদের সহযোগিতা। হ্যাঁ হ্যাঁ, টাকা দিয়েন, টাকা টাকা টাকা, হ্যাঁ। ধান চাল যা পারেন দিয়েন আমাদেরকে, হ্যাঁ আমরা আরো কাজ করতে চাই সেগুলো দিয়ে। হ্যাঁ, এটা আমাদের একটা মডেল। যারা আমাদেরকে সিবিএস থেকে যারা আমাদেরকে চেনেন তারা জানেন আমরা কিভাবে টাকা নেই মানুষের কাছ থেকে। হ্যাঁ, তো এই আর কি। তো যারা তখন ধরে শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী আলাপ শোনার অগ্রিম আমন্ত্রণ থাকলো। এবং এই আর আপনারা যা যা আমাদের কাছ থেকে যেসব আলাপ শুনতে চান বা যেগুলো মনে করেন যে আপনারা এসব প্রস্তাব আলাপগুলো করেন। হ্যাঁ, হ্যাঁ, আপনাদের আলাপগুলো হওয়াটা খুব জরুরি, এইসব আলাপগুলো ভালো হওয়াটা হয়। খুব জরুরি। সেই সব আলাপগুলো আমাদেরকে অবশ্যই জানাবেন, আমাদেরকে ইনবক্স করবেন। আমরা সেসব নিয়ে ভাববো, চিন্তা করব এবং সেসব আলাপ সমাজে নানান ভাবে আমরা তুলবার চেষ্টা করব। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের যে আয়োজন সেটা আপাতত এখানেই শেষ করতেছি। সবাই ভালো মঙ্গল থাকবেন। হোক, মঙ্গল হোক, সবাই ভালো থাকবেন, মঙ্গল হোক। হ্যাঁ হ্যাঁ, সেটাই। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।